Hello everyone, welcome to IEEE IB Student Branches workshop on Cosmo Multi Physics and আমাদের ট্রেনার আজকে যে আছেন তিনি হচ্ছেন মিস্টার ইমরানুল হক, R&D Officer, Department of EEE, IUB. I welcome you, sir, and thank you so much for being here with us. আমাদের স্টুডেন্টরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে আজকে আশা করি এই ওয়ার্কশপটা শেষে। অ্যান্ড এই ওয়ার্কশপটা আমাদের কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 2 কোর্সেস যারা নিয়েছে তাদের সবার জন্য ম্যান্ডেটরি। অ্যান্ড আমাদের একটা প্রি রেজিস্ট্রেশন হয়েছিল, সো প্রি রেজিস্ট্রেশনে যারা কিনা ফর্মটা ফিল আপ করেছেন তারা ইজিলি আজকে ওয়ার্কশপটা করতে পারছেন। আর যারা যারা করেননি তারা কাইন্ডলি, যারা রেজিস্ট্রেশন করেননি তারা আপনাদের নাম অ্যান্ড ডিপার্টমেন্ট অ্যাট দ্য সেম টাইম আপনি কি কোর্সটা করছেন নাকি সেটা একটু কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন। সো উইদাউট এনি ফার্দার ডু আমি ইমরানুল হক স্যারকে রিকোয়েস্ট করবো যে স্যার আপনি শুরু করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্টলি আমি একটু জানতে চাচ্ছি যে আমি যেটা দেখলাম যে ইটি 322 কোর্সের এটা ম্যান্ডেটরি কোর্স, রাইট? এটা দেখলাম যে রেজিস্ট্রেশনে বলা হয়েছে। তো আপনাকে কাইন্ডলি বলবেন যে ইটি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং 2 কোর্সটা অ্যাকচুয়ালি কিসের কোর্স, যেটা নতুন সিলেবাস? স্যার আমার এবার কোর্সটা করা হতেছে স্যার, কমিউনিকেশন 2। আচ্ছা, শেয়ার করেন। জি, তাহলে যেহেতু আমি দেখলাম যে এই কোর্সের জন্য এটা ম্যান্ডেটরি করে দিয়েছে, তো আমি জানতে চাচ্ছিলাম যে এই কোর্সের কন্টেন্টটা কি, যার কারণে আমি একটু জানার জন্য আর কি আপনার কাছ থেকে যে কন্টেন্টটাতে কি পড়ানো হচ্ছে আপনাদেরকে। আমাদেরকে ফাইবার অপটিক্স নিয়ে আর আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনার এখানে ফাইবার অপটিক টপিকটা তো আছে, রাইট? জি জি জি। আচ্ছা, তাহলে এর জন্য আমি জিজ্ঞেস করলাম, কারণ হচ্ছে যে আমাকে বলা হয়েছে যে কারণ কনসোল মাল্টি ফিজিক্স এখানে তো অনেক কিছুর কাজই করা যায়, রাইট? তো আমরা আজকে পার্টিকুলারলি যেটা করবো আজকে সেটা হচ্ছে যে একটা অপটিক্যাল ফাইবার বা ফোটনিক ক্রিস্টাল ফাইবার, সেটাকে কিভাবে ডিজাইন করতে হয়, তারপর সিমুলেট করতে হয়, এবং তার যেসব প্যারামিটার গুলো আছে সেটা দেখুন। তো আমাদের আজকে এজেন্ডা হচ্ছে যে ফোটনিক ক্রিস্টাল ফাইবার ডিজাইনড ইন কনসোল মাল্টি ফিজিক্স। আপনারা দেখতে পাচ্ছেন সব? ইয়েস স্যার। এটা আমি আমার ফুল এন্টায়ার স্ক্রিন শেয়ার করেছি। আমি ফার্স্টে আপনাদেরকে একটা ইমেজ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? একটা আমি ফাইবারের একটা পিকচার দিয়েছি এখানে। জি জি, আজকে আমাদের এজেন্ডা হবে যা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ এই যে ডিজাইনটা আমি এখানে দেখিয়েছি সেটা কিভাবে ডিজাইন করতে হবে সেটা। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। আর এখানে আপনারা যারা আছেন সবার কাছে কি কনসোল ইনস্টল করা আছে? নো স্যার। সেখানে যেটাকে ক্লিক ইমরান একটু তোমাকে করি। জি স্যার। ইন্টারভিউ করতেছি। আমার মনে হয় ফিরোজ স্যার তো নিচ্ছেন, এখনো হয়তো অনেকেই কনসোল মাল্টিফিজিক্স এই সফটওয়্যারটা সম্পর্কে জানে না, প্লাস ফোটনিক ক্রিস্টাল ফাইবার হয়তো এখনো কভার করেননি স্যার সম্ভবত, কারণ অনেকে রেসপন্স করছে না। তো আমার মনে হয় কি তুমি একটু যদি ব্যাকগ্রাউন্ড জাস্ট একটু বলে দিতে যে পিসিএফটা কি বা কনসোল মাল্টিফিজিক্স দিয়ে কি কি করা যায়, তারপরে তুমি একটা ডিজাইন করে দেখাও, একটু জাস্ট একটা ওভারভিউ দাও, ঠিক আছে? আচ্ছা, একটা শর্ট একটা ওভারভিউ। থ্যাংক ইউ। আচ্ছা, কনসোল মাল্টিফিজিক্স হচ্ছে একটা 3D ইলেকট্রোম্যাগনেটিক সিমুলেশন সফটওয়্যার, যেটা দিয়ে আপনারা যে কোনো 3D বা যদিও এটাকে বলা হয় 3D ইলেকট্রোম্যাগনেটিক সিমুলেশন সফটওয়্যার, তারপরে এটার ভিতরে 2D এবং 3D আমরা দুই ধরনের ডিজাইন এখানে করতে পারি। তো এখন কথা হচ্ছে 3D বলতে কোনগুলাকে বলছে 3D ইলেকট্রোম্যাগনেটিক সফটওয়্যার? সেটা হচ্ছে যে ধরেন আমরা অ্যান্টেনা যারা ডিজাইন করতেছি, মানে মাইক্রোওয়েভ রিলেভেন্ট যেগুলো আছে সেই ধরনের জিনিসগুলা। তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবার বা ফোটনিক ক্রিস্টাল ফাইবার। এই ফোটনিক ক্রিস্টাল ফাইবার কি এটা আমি ডিজাইন করার সময় বলবো, এখন আমি জাস্ট আপনাদেরকে ওভারভিউটা বলতেছি যে এটাকে আপনারা কি কি সিমুলেট করা যাবে। হ্যাঁ, সো এই ধরনের 3D ইলেকট্রোম্যাগনেটিক যে টপিকগুলো আমি বললাম, যে আপনারা মেন কথা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক কোর্সে যে টপিকগুলো পড়ছেন সেগুলা, আর হচ্ছে অপটিক্যাল ফাইবার এবং অনেক আরো যেসব আছে থার্মোডাইনামিক্স অনেক কিছু করা যায়। আপনাদের যেটা লাগবে মেইনলি অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে, আপনাদের হচ্ছে যে একটা হচ্ছে মাইক্রোওয়েভ রিলেভেন্ট যে সিমুলেশনগুলো, মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে অপটিক্সের আন্ডারে পড়ছে আপনাদের ফোটনিক্স। আর যদি আপনারা মাইক্রোওয়েভ রিলেভেন্টে যান তাহলে সেখানে করবে অ্যান্টেনা বা বিভিন্ন মাইক্রোওয়েভ ফিল্টার্স, মাইক্রোওয়েভ ট্রান্সমিশন লাইনস, ওইগুলা।
রাইট? সো এর জন্য কেন আমাদের এই সফিস্টিকেটেড টুলস গুলো লাগে, কারণ আপনারা হয়তো জানেন যে যারা কোর্সগুলো করেছেন, বেসিক ইলেকট্রোম্যাগনেটিক কোর্সগুলো করেছেন, সেখানে জানেন যে আমরা সবকিছু ইলেকট্রোম্যাগনেটিক কমপ্লেক্স কোনো স্ট্রাকচার চলে আসে, তার জন্য আমাদেরকে ম্যাক্সওয়েলের ইকুয়েশন যেটা আছে সেটা সলভ করতে হয়। ম্যাক্সওয়েল ইকুয়েশনের ইন্টিগ্রাল ফর্ম যেটা আছে সেটাকে সলভ করতে হয়। এখন ম্যাক্সওয়েল ইকুয়েশন সলভ করতে গেলে যেটা প্রবলেম হয় যে যেই ফর্মে আছে সেই ফর্মটাকে ডিরেক্টলি মানে খুব এত ইজিলি সলভ করা যায় না। এবং লাইক হচ্ছে যে ফোরিয়ার সিরিজ বা ফোরিয়ার ট্রান্সফর্মকে যখন এফিশিয়েন্টলি সলভ করতে যায় তাড়াতাড়ি করার জন্য, তার জন্য আমাদের জন্য আসছে এফএফটি অ্যালগরিদম, রাইট? আপনারা যারা ডিএসপি তে পড়ছেন যে ফোরিয়ার সিরিজ বা ফোরিয়ার ট্রান্সফর্মে তাড়াতাড়ি কম্পিউট করার জন্য একটা অ্যালগরিদম হচ্ছে এফএফটি, ফাস্ট ফোরিয়ার ট্রান্সফর্ম। ঠিক একইভাবে এই সফটওয়্যার যেগুলো আছে সেগুলাই সেটা হচ্ছে যে যেটা বলতেছিলাম যে ম্যাক্সওয়েলের ইকুয়েশনের ইন্টিগ্রাল ফর্মকে তাড়াতাড়ি কম্পিউট করার জন্য বিভিন্ন ধরনের অ্যালগরিদম ইউজ করে। এর ভিতরে হচ্ছে যে এফটিডিডি একটা আছে, ফাইনাইট এলিমেন্ট মেথড, এই ধরনের বিভিন্ন মেথড আছে। তো এরকম বিভিন্ন মেথড দিয়ে খুব কম সময়ে এবং এফিশিয়েন্ট, এগুলো একটা হচ্ছে অ্যালগরিদম। এই অ্যালগরিদম ইউজ করে আমরা বিভিন্ন যে 3D স্ট্রাকচার আছে সেটা দিয়ে আমরা ম্যাক্সওয়েলের ইন্টিগ্রাল ইকুয়েশনটা বেসিক্যালি সলভ করি আমরা বিভিন্ন রেজাল্টগুলো বের করি। বুঝে গেছে? এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? এই 3 ইলেকট্রোম্যাগনেটিক সফটওয়্যার কেন ইউজ করি আমরা? নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি যাচ্ছি সফটওয়্যারটা অন করে আমি আগে দেখাচ্ছি, তারপর আমি পিসিএফটা সম্পর্কে বলবো। ওকে, যখন আমি ওখানে নিউ মডেলে যাবেন তখন এরকম অপশন আসবে একটা 0D, 1D, 1D অ্যাসিমেট্রিক, 2D অ্যাসিমেট্রিক, আর একটা হচ্ছে 3D। মানে এখানে আপনি বলতে চাচ্ছে যে আপনি কি ধরনের যে ডিজাইন করবেন সেটা কি ধরনের, তার ডাইমেনশনটা কি, সেটা কি 1D, 2D নাকি 3D। আর যদি 1D 2D বা 3D হয় তাহলে সেটা কি অ্যাসিমেট্রিক না সিমেট্রিক। 3D হলে সেটা অটোমেটিকলি অ্যাসিমেট্রিক হয়ে যাবে, এটার ভিতরে বিল্ট ইন আছে। আর যদি 1D বা 2D হয় তাহলে সেটা আপনাকে বলে দিতে হবে যে সিমেট্রিক না অ্যাসিমেট্রিক। সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক হচ্ছে যে কোনো ডিজাইনের মাঝখান বরাবর যদি আপনি কেটে ফেলেন তাহলে দুই পাশে একই জিনিস হবে, এ পাশে যা আছে তার অপর পাশে মিরর একই জিনিস হবে। যদি আপনার ডিজাইনটা এরকম হয় সেই ক্ষেত্রে হচ্ছে সিমেট্রিক। আর যদি হয় যে না আপনার লেফট সাইডে একরকম পোর্শন আছে অথচ রাইট সাইডে আরেক রকম পোর্শন আছে, সেই ক্ষেত্রে হবে আপনার অ্যাসিমেট্রিক। বুঝে গেছে? এবার তাহলে আমরা যেটা করব, আমরা এখানে ডিজাইন করব 2D। তাহলে আমরা এখানে করব 2D ডিজাইন, নট 3D। তাহলে আমরা 2D তে সিলেক্ট করলাম, করার পর দেখেন এখানে কিছু অপশন আছে যে কি ধরনের ফিজিক্সকে ইউজ করব এই ডিজাইনটা সলভ করার জন্য। এখানে দেখেন এখানে যে তার ফিজিক্সগুলো দেওয়া আছে আপনাদের লেফট হ্যান্ড সাইডে দেখতেছেন। সেখান থেকে যে রেডিও ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটাকে আমরা এক্সপ্যান্ড করব। পরে হচ্ছে এই যে ফার্স্টে যেটা আছে ইলেকট্রোম্যাগনেটিক্স ওয়েভস ফ্রিকোয়েন্সি ডোমেন, এটা সিলেক্ট করব। কারণ আমি আগে বলছি যে এটা এই সফটওয়্যারের মাধ্যমে আমরা ইলেকট্রোম্যাগনেটিক্স ডোমেনে যেগুলো পড়ে অপটিক্স বা মাইক্রোওয়েভ সেগুলো সলভ করব। তো আমরা এটা সিলেক্ট করলাম ফার্স্টেরটা, দেন আমরা প্রেস করব ডান। ক্লিয়ার? ওকে, তারপর দেখেন আপনাদের কাছে এরকম একটা উইন্ডো চলে আসবে। যেহেতু আমি বলেছি এটা 2D, সো দেখেন 2D এখানে আপনাদের রাইট সাইডে যে গ্রাফটা দেখাচ্ছে এটা হচ্ছে 2D গ্রাফ। মানে এখানে যা আঁকবেন সবকিছু 2D তে হবে। আর উপরে হচ্ছে আপনি যে বিভিন্ন প্যারামিটার আছে সেগুলো এখানে দেওয়া আছে একদম উপরে আপ সাইডে। আর লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এখানে যা আছে উপরে যা আছে লেফট সাইডে তাই আছে, একই জিনিস। তো কেউ আপনারা চাইলে উপর থেকেও নিতে পারেন আর বা চাইলে লেফট সাইড থেকে নিতে পারেন, দুইটা একই জিনিস। তো এবার আমরা বলি এই যে এবার যদি আপনি একটু ইমেজটাই যান, যেটা আমি আপনাদের কাছে শেয়ার করেছি, সেটা হচ্ছে ফোটনিক ক্রিস্টাল ফাইবার। হ্যাঁ, এখন আপনারা যারা অপটিক্যাল ফাইবার পড়ে আসছেন, অপটিক্যাল ফাইবার তো সবাই দেখছেন। অপটিক্যাল ফাইবারে কি থাকে, এখানে দেখেন অনেকগুলা এয়ার হোল আছে, তারপর এখানে সিলিকা দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, রাইট? কিন্তু অপটিক্যাল ফাইবার আমরা কি দেখেছি যে শুধুমাত্র মাঝখানে একটা কোর আর বাইরে একটা ক্ল্যাডিং, আর তো কিছুই না। দুইটা পোর্শন নিয়ে আমাদের অপটিক্যাল ফাইবার থাকে। একটা বেসিক অপটিক্যাল ফাইবার থাকে এরকম একটা কোর
আর তার পাশে হচ্ছে এরকম যদি থাকে সেটা হচ্ছে ক্ল্যাডিং। এটা হচ্ছে আমার ক্ল্যাড, আমি সংক্ষেপে লিখি, আর এটা হচ্ছে আমার কোর। তো অপটিক্যাল ফাইবারের এতদিন তো আমরা অপটিক্যাল ফাইবার ইউজ করতেছিলাম, বাট অপটিক্যাল ফাইবারের সমস্যা হচ্ছে যে এটার ভিতর থেকে আপনি কোনো রকমের যে ওয়েভ যখন প্রপাগেট করবে, লাইট প্রপাগেট করবে, এর কোনো কন্ট্রোল মেকানিজম নেই। আপনি কোনোভাবে একে কন্ট্রোল করতে পারবেন না। লাইট সবসময় মাঝখান দিয়েই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যেটা আছে সেটা দিয়ে যাবে, এবং এর যে নন লিনিয়ার এফেক্ট গুলো আছে সেগুলোও সবকিছু একদম একদম ফিক্সড। আপনি চাইলে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। এবং কারণ অপটিক্যাল ফাইবার এখন পর্যন্ত যা যা আছে সবকিছু ফিক্সড। সে হচ্ছে সিলিকা বেস অপটিক্যাল ফাইবার, এবং 1.55 মাইক্রোমিটার বা 1550 ন্যানোমিটারে সেটা অপারেট করে, এবং ওই অপারেট ওয়েভলেন্থই তার লস সবচেয়ে কম এখনকার কনভেনশনাল যে আমরা ফাইবারটা ইউজ করি। তো এই প্রবলেমটা থেকে মানে বের হওয়ার জন্য যেটা আসছে কনসেপ্ট, সেটা হচ্ছে ফোটনিক ক্রিস্টাল ফাইবার। ফোটনিক ক্রিস্টাল ফাইবারের প্রপার্টিস হচ্ছে যে এর আপনি লাইট গাইডিং যে প্রপার্টিস আছে সেটাকে আপনি ইচ্ছা মতো আপনার মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন। অপটিক্যাল ফাইবারে যেরকম লাইট সবসময় মাঝখান দিয়ে ইন দ্য মিডল দিয়ে পাস করবে, ফোটনিক ক্রিস্টাল ফাইবারে এরকম না। আপনি চাইলে ওর প্রপার্টি গুলাকে চেঞ্জ করে লাইটকে পারলে সাইডে, উপরে বা নিচে বা লেফট সাইডে যে কোনো সাইড দিয়ে আপনি প্রপাগেট করতে পারবেন। প্লাস হচ্ছে আপনি নন লিনিয়ার এফেক্ট যেটা আছে অপটিক্যাল ফাইবারে হয় সেটাকেও আপনি কয়েক গুণ বাড়াই ফেলতে পারবেন, যেটা অপটিক্যাল ফাইবার দিয়ে সম্ভব না। এখন নন লিনিয়ার এফেক্টটা কিভাবে বাড়ে, যেটা আপনার অপটিক্যাল ফাইবারে পড়ছেন, সেটা হচ্ছে এখানে দেখেন অনেকগুলা এয়ার হোল আছে। এই যে ছবিটা দেখেন, এই এয়ার হোলগুলোর ডাইমেনশনকে আমরা চেঞ্জ করে আমরা তার নন লিনিয়ার এফেক্ট গুলা চেঞ্জ করতে পারি। নন লিনিয়ার এফেক্ট হচ্ছে রামান এফেক্ট, ব্রিলউইন এফেক্ট, ফোর ওয়েভ মিক্সিং, এইগুলা যে আছে ওই ধরনের কাজ করে। এখন আপনারা তো বলবেন যে ঠিক আছে নন লিনিয়ার এফেক্ট তাহলে বাড়ে কি লাভ? নন লিনিয়ার এফেক্ট বাড়ানোর কাজ হচ্ছে এটা যে আপনি যদি এই নন লিনিয়ার এই ছোট ফাইবারে ধরেন আপনি একটা, এই আমি যে ছবিটা দেখাচ্ছি সেখানে যদি এই ফাইবারটার ডাইমেনশন হলো ধরেন 5 সেন্টিমিটার, টোটাল লেন্থটা যেটা 5 সেন্টিমিটার হয়, এবং এটার যদি আপনি নন লিনিয়ার এফেক্ট অনেক বাড়ায় দিতে পারেন, তাহলে সেই নন লিনিয়ার এফেক্ট গুলোকে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ার বানাতে পারবেন, ফাইবার অ্যাম্পলিফায়ার। ধরেন যে আপনাদের যে সি দিয়ে আমাদের অপটিক্যাল ফাইবার আসছে, রাইট, এসে তো সেটা পটে গেছে, এত পাথ পোর্টে গিয়ে যখন আসছে, লম্বা পাথ দিয়ে যখন পোর্টে ঢুকছে, ফার্স্টে কি করা হয়, সিগন্যাল গুলাকে অ্যাম্পলিফাই করা হয় ফাইবার অ্যাম্পলিফায়ার দিয়ে, যাতে করে সিগন্যালের স্ট্রেংথটা থাকে, রাইট। কিন্তু কথা হচ্ছে যে এই ফাইবার অ্যাম্পলিফায়ারের প্রাইস অনেক বেশি, এবং নন কনভেনশনাল ফাইবার ইউজ করে অ্যাম্পলিফায়ার বানাতে গেলে সেই অ্যাম্পলিফায়ারের সাইজ অনেক বড় হয়ে যায়। দেখা যাচ্ছে যে আপ টু 100 কিলোমিটার ফাইবার পেঁচায়া একটা ফাইবার ডিজাইন করতে হয়। সেই জায়গায় আপনি যদি এরকম ভাবে একটা ফাইবার ডিজাইন করতে পারেন ফোটনিক ক্রিস্টাল ফাইবার দিয়ে, যেটার সাইজ হচ্ছে মাত্র, মানে লেন্থ হচ্ছে মাত্র 5 সেন্টিমিটার, কোথায় 100 কিলোমিটার ফাইবার পেঁচাচ্ছেন একটা অ্যাম্পলিফায়ার বানানোর জন্য, আর কোথায় 5 সেন্টিমিটার, 100 কিলোমিটার ভার্সেস 5 সেন্টিমিটার, এই অল্প জায়গার ভিতরে আপনি সেম এফেক্ট সেম ভাবে ইউজ করে আপনারা সেই অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারতেছেন। তাহলে এটা কস্টটা সিগনিফিকেন্টলি রিডিউস হয়ে যাচ্ছে, আর হচ্ছে আর জায়গাও অনেক কম লাগছে, এবং আপনি এর প্রপার্টি গুলা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারতেছেন বাই চেঞ্জিং ইটস এয়ার হোল যেগুলো দেখতেছেন সেগুলাকে চেঞ্জ করে। বুঝা গেছে? এ পর্যন্ত কারো কোশ্চেন আছে ফোটনিক ক্রিস্টাল ফাইবার নিয়ে? না স্যার। আচ্ছা, আমি যা বলছি আপনারা বুঝছেন এ পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি। তারপর আমাদের এরকম যে মেনুটা আসবে, এখানে আপনারা সব 2D যা জিওমেট্রি আঁকবেন সেটা এখানে আঁকার জন্য সেটা হচ্ছে তার ওই পেজ ড্রয়িং স্পেসটা। উপরে হচ্ছে বিভিন্ন ধরনের অপশন আছে ফর ডিজাইনিং করার জন্য টুলস। উপরে যা আছে সেম জিনিসই লেফট সাইডেও আছে, আপনারা এখান থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন, যে কোনো, এটা আপ টু ইউ, রাইট। তো ফার্স্টলি যখন আপনি ডিজাইন করতে যাবেন, যেহেতু এখানে জিওমেট্রি ডিজাইন করতে হবে 2D, এখানে যে উপরে একটা অপশন আছে 3 নাম্বার ট্যাব জিওমেট্রি। তো জিওমেট্রিতে গেলে দেখবেন এখানে কি কি ধরনের ড্রয়িং করার অপশন আছে। দেখেন রেক্টেঙ্গেল, এখানে যদি আবার আপনারা এক্সপ্যান্ড করেন দেখবেন যে রেক্টেঙ্গেল আছে, স্কোয়ার আছে, রেক্টেঙ্গেল, সেন্টার আর স্কোয়ার, মানে রেক্টেঙ্গেল সিম্পলি। তারপর হচ্ছে সার্কেল আছে, বিভিন্ন টাইপের সার্কেল। তারপর লাইনস আছে,
মানে লাইনস হচ্ছে যে ধরেন যে কোন জায়গায় আপনার সার্কুলার বা রেক্ট্যাঙ্গুলার কোনো শেপ নেই, আপনার কোনো আরবিটারি কোনো শেপ আছে, সেক্ষেত্রে আপনারা লাইন বা কোয়াড্রেটিক এই ধরনের লাইন লাইন দিয়ে 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 লম্বা করে আঁকতে হবে। বুঝে গেছে? তো যেহেতু আমি আপনাদেরকে ছবিটা দেখিয়েছি আগে যে এইটা আমাদের আজকের এজেন্ডা, যে এরকম একটা ফাইবার কিভাবে ডিজাইন করতে হবে সেটা দেখানো। তো আমরা গেলাম, এখানে দেখেন এখানে কি আছে। এখানে যদি আমরা দেখি তাহলে এখানে অনেকগুলো সার্কেল আছে, ছোট 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 অনেকগুলো সার্কেল আছে, 3টা সার্কেল আছে, বড় সার্কেল আছে 3টা, একটা হচ্ছে অর্ধেক কাটা হাফ সার্কেল, আর ভিতরে আছে ছোট সার্কেল, আর বাইরে আছে 2টা সার্কেল। আর দেখেন রেক্টেঙ্গেল আছে 2টা, একটা ইয়েলো কালার যার নাম হচ্ছে গোল্ড, আর একটা আছে রেড কালার যেটা হচ্ছে টাইটানিয়াম ডাইঅক্সাইড TiO2। বুঝে গেছে? ফাইন, তাহলে এটাকে আমরা কিভাবে ডিজাইন করবো স্টেপ বাই স্টেপ, বা যে কোনো ধরনের অপটিক্যাল ফাইবার আপনারা ডিজাইন করেন বা ফটোনিক ক্রিস্টাল ফাইবার ডিজাইন করেন, তাহলে আমাদের মেইন যে টুলস লাগবে সেটা হচ্ছে সার্কেল। সার্কেল দিয়ে আপনাদের অপটিক্যাল ফাইবার হোক আর সেটা PCF হোক সবগুলো ডিজাইন করে দেবে। তাহলে ধরেন যে আমি একটা সার্কেল নিলাম, এখানে সার্কেল যে কোনো সার্কেল ক্লিক করলাম, করার পর আমি এই ড্রয়িং উইন্ডোতে যাব, যে জাস্ট র্যান্ডমলি ইন্টারঅ্যাক্টিভ ভাবে আমি জাস্ট এইভাবে করে ছেড়ে দিলাম, তখন দেখেন এই সার্কেলটা চলে আসছে। এখানে আমি কোনো কিছু মেজারমেন্ট দিই নাই। মেজারমেন্ট দেওয়ার জন্য পরে আপনার এখানে অপশনগুলো আসবে, যে এই যে এটা আমি যেটা আঁকলাম ইয়েতে, সেটা রেডিয়াস দেখাচ্ছে 0.1, সেক্টর অ্যাঙ্গেল এবং এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটে কি আছে সেটা দেখাচ্ছে, রাইট? এখন যদি এখানে কোঅর্ডিনেট প্রবলেমটা আসছে, দেখছেন কোঅর্ডিনেটের কথা বলতেছে, কনসোল কাজ করে এই ধরনের কনসোলের কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে এরকম, এখানে x, এখানে y 2D -x -y এইভাবে আছে কনসোলের এরিয়াটা, রাইট? তার মানে আপনি যাই আঁকবেন না কেন সবসময় 0 পজিশন থেকে দিতে হবে, যে x এর আপনাকে কোঅর্ডিনেটটা বলে দিতে হবে যে কোথা থেকে শুরু করতে চান। এটা হচ্ছে মাঝখানে হচ্ছে সেন্টার, রাইট? তো এখান থেকে যদি আপনি এদিকে যান তাহলে আপনাকে বলতে হবে যে সার্কেলটা আমি যদি আপনাদের যেদিকে নিতে চান, ফর এক্সাম্পল আপনি সার্কেলটা এখানে নিতে চান, এখানে আপনি আপনার সার্কেলটাকে বসাতে চান, তাহলে তার এক্স এর কোঅর্ডিনেট কত হবে, ওয়াই এর কোঅর্ডিনেট কত হবে, সেভাবে বলে দিলে সেটা ওই অনুযায়ী ওখানে যেয়ে বসবে। বা আপনি সার্কেলটা এদিকে নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে -x এর কোঅর্ডিনেটটা কত হবে, সরি আমি এটা হবে -y, এটা -x, তাহলে -x এ কত হবে আর -y কত হবে। যদি এদিকে নিতে চান তাহলে -x কত, y কত। বুঝা গেছে? কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে এরকম। সো আর হচ্ছে যে যখনই কোন এখানে দেখেন ইউনিট, এখানে দেখেন রেডিয়াস 0.1, এখন 0.1 কি, এটা ইউনিট কি, এটা মিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার না মিলিমিটার কি? বাই ডিফল্ট কনসোলে আপনি যদি কোনো কিছু না দেন তাহলে সে সবগুলোকে মিটার হিসেবেই নেবে, মিটার, ফারেনহাইট, সেলসিয়াস ওইভাবে নিবে। কিন্তু যদি আপনি কোনো ইউনিট দিয়ে দিতে চান, যে না আমি ইউনিট দিতে চাই যে সেটার ইউনিট এত মাইক্রোমিটার হবে বা এত ন্যানোমিটার হবে বা এত মিলিমিটার হবে, সেক্ষেত্রে সবসময় কনসোলে ডিরেক্ট কোনো ইউনিট সেট করার অপশন নাই, যে আপনি এক জায়গায় ইউনিট সেট করে দিলেন অটোমেটিক হয়ে যাবে। এখানে আপনাকে প্রত্যেকটা ইউনিট বলে দিতে হবে, যে যখনই যা আঁকবেন তার পাশে যেয়ে বলে দিতে হবে যে সেটার ইউনিটটা কি, এবং সেই ইউনিটটা দেওয়ার অপশন হচ্ছে যে ফর এক্সাম্পল এখানে 0.1 আছে রেডিয়াস, আমি চাই এই ইউনিটটা হবে মাইক্রোমিটারে, তাহলে থার্ড ব্র্যাকেটের আন্ডারে স্কোয়ার ব্র্যাকেটের আন্ডারে ইউএম দিবেন। যদি মিলিমিটার হয় তাহলে এমএম দিবেন, যদি ন্যানোমিটার হয় তাহলে এনএম দিবেন শর্ট ফর্ম, কিন্তু অবশ্যই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে দিবেন। ক্লিয়ার? যখনই দিবেন দিয়ে যে উপরে একটা অপশন দেওয়া আছে বেল্ট সিলেক্টেড, তাহলে সেটা ওভাবে চলে যাবে। ক্লিয়ার? বুঝা গেছে আপনাদের সবার কিভাবে ইউনিট দিতে হবে ওখানে? জি স্যার। ইয়েস স্যার। আমি আপাতত একটু বড় না হোক আমি ছোট করে রাখতেছি সব এরকম।
রাইট, তাহলে একটা সার্কেল আমার আঁকা শেষ। কোনো কিছু যদি জুম আউট বা জুম ইন করতে হয়, যে এখানে দেখেন গ্রাফিক্স উইন্ডোজের উপরে অপশন আছে, এটা হচ্ছে জুম ইন করা, জুম আউট করা, জুম টু এক্সটেন্ড, মিনিমাইজ করা, ছোট যদি কোনো কিছু ছোট হয়ে যায় এই যে জুম টু এক্সটেন্ড করলে সেটা আবার বড় হয়ে যাবে। রাইট, তো এখানে আমার একটা সার্কেল আছে। তাহলে এবার দেখেন, তাহলে এরকম তো আবার অনেকগুলো সার্কেল লাগবে, তাহলে সেই সার্কেলগুলো আঁকার জন্য কি করতে হবে? তার জন্য দেখেন এখানে অপশন আছে, দেখেন ট্রান্সফর্ম অপশনে যাব, এখানে দেখেন কপি অপশন আছে, যে আমরা কপি দেখেন বারে বারে আঁকতেও পারেন, কিন্তু বারে বারে আঁকাটা তো টিডিএস হয়ে যাবে, আপনি আবার একটা সার্কেল লাগবেন, আবার একটা সার্কেল লাগবেন, আবার একটা সার্কেল লাগবেন, না করে আমরা যাচ্ছি যে কপি করে দিতে, একটাকে কপি করে দিলেই শেষ। ধরেন যে আমি এটাকে কপি করতে যাচ্ছি, তাহলে আমি কপি অপশনে যাব, সেটা হচ্ছে ট্রান্সফর্ম অপশনে গেলাম, যে কপিতে ক্লিক করলাম, তখন এরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে বলবে যে কাকে কপি করব, ব্ল্যাঙ্ক, দেখেন এই জায়গাটা ইনপুট অবজেক্টটা ব্ল্যাঙ্ক আছে, তখন কি করবো আমরা সার্কেলটাকে সিলেক্ট করব, দেখেন সিলেক্ট করলাম, তো ইনপুট অপশনে চলে আসছে C1, রাইট। এবং বলা আছে যে ঠিক আছে, এটা যে হলো সেটা আপনি কত দূর পর পর কপি করতে চান, একবারই কপি হবে, সেটার পরবর্তী কত দূর হবে। ধরেন আমি এটা ডিসটেন্স দিলাম, যে এর পরে যে সার্কেলটা হবে কপি, সেটা হচ্ছে 0.1 ডিসটেন্সে হবে, এবং দিয়ে বিল্ড অবজেক্ট দেবো সিলেক্টেড। দেখেন 0.1 দিলে একদম উপরে লেগে গেছে, তাহলে তো হলো না, তাহলে কত দূরে দিতে হবে? 3। তাহলে এই সার্কেলের সেন্টার থেকে ওই সার্কেলের সেন্টার এক্স এর ডিসটেন্স হচ্ছে 0.3। এইভাবে আমরা কপি অপশনও রাখতে পারি, যেভাবে করে করে যদি আমাদের একটা বা দুইটা সার্কেল এরকম কপি করতে হয়, সেক্ষেত্রে আমরা এরকম কপি অপশন করতে পারি। কিন্তু এটাও আসলে এত এফেক্টিভ না, কারণ এইভাবে আপনি কতগুলো কপি করবেন, তারপর কি আপনি আবার এটাকে সিলেক্ট করে আবার কপি করবেন, তারপর আবার সিলেক্ট করবেন, সেটাও অতটা এফেক্টিভ ওয়ে না। কারণ আপনি যদি ইমেজটা দেখেন, সবার সামনে ইমেজটা খোলা রাখেন, যাতে করে আমি বারবার বললেই যাতে একটু আপনাদের সুবিধা হয় দেখতে। তাহলে এখানে তো অনেকগুলো আছে, তাহলে দেখেন, তাহলে এটাও এফেক্টিভ ওয়ে না। কিন্তু কপি অপশনটা হচ্ছে যখন একটা বা দুইটা বা তিনটা সার্কেল আপনাকে কপি করতে হবে কোনো পার্টিকুলার জায়গায়, সেই জায়গায় আমরা কপি অপশনটা রাখি। এটা ছাড়া ফর এক্সাম্পল এখানে যে ছবিটা দেখছেন, এখানে অনেকগুলো সার্কেল আছে, রাইট, সেইগুলাকে করার জন্য এই কপি অপশনটা মোটেও এফিশিয়েন্ট না, এর জন্য অনেক লেন্দি সময় লাগবে এবং অনেক টাইমও লাগবে, রাইট। তো এটা আমরা করবো না, আমরা এর জন্য বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা কি করব, আপনারা যদি ছবিটা দেখেন এখানে কতগুলো সার্কেল আছে। এখানে দেখেন, যদি আপনি এইখানে 0 পয়েন্ট নেন, এখান থেকে যদি আপনার 0 পয়েন্ট হয়, তাহলে দেখেন কতগুলো সার্কেল হবে, 1 2 3 4। এখানে অনেকগুলো সার্কেল আসলে ডিজাইন করার জন্য আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু ধরেন যে যেখানে মিসিং সার্কেল গুলো আছে, ধরেন এখানে নাই কিছু, এখানে নাই কিছু, এখানে নাই কিছু, এখানে নাই 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 নাই, কিন্তু এখানেও সার্কেল ছিল, ডিজাইনের জন্য আমরা সেটা ওমিট করে দিয়েছি। এটা আমি বলছিলাম যে পিসিএফ এ আপনি কন্ট্রোল করতে পারেন লাইট, রাইট। তো যদি এর জন্য আমরা এগুলোকে ডিজাইনের কাজে ওমিট করে দিই। কিন্তু আপনি চিন্তা করেন, এখন চিন্তা করেন যেখানে আছে, তাহলে কয়টা হচ্ছে সার্কেল, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, রাইট, চারটা। এখানে কয়টা, 1 2 3 4, 4 4 16টা আছে। তার মানে কলাম হচ্ছে 16টা সার্কেল ছিল কলাম বরাবর, আর যদি আপনি হরিজন্টালি যান 1 2 3 4, এখানে আছে 20টা, তার মানে 16/20 এতগুলো। কারণ এতগুলো কি আপনি কপি করবেন? এতগুলো তো কপি করবেন না। তার জন্য আমরা যেটা করব, আপনারা সবাই বুঝতেছেন, না বুঝলে কিন্তু কোশ্চেন করেন। এই সার্কেলটা আমি সার্কেল একটু ছোট করে দিই, এটা অনেক বড় দেখাচ্ছে তো। এইবার দেখেন এতগুলো সার্কেল একসাথে আঁকার আরেকটা টিপস হচ্ছে, এফেক্টিভ হয়েছে, আপনি ট্রান্সফর্ম অপশনে যাব, যে দেখেন এখানে অ্যারে অপশন আছে, রাইট। অ্যারে অপশনে যাব, ক্লিক করব, ক্লিয়ার। অ্যারে অপশনে যে কাকে সিলেক্ট করে অ্যারে করব, এটার অ্যারে হবে,
এদিক। তাহলে আমরা কি দেখছিলাম 4/5, এখানে হয়তো 4 ছিল আর এখানে 5 ছিল, 5/4 এটা হবে এটা। আর ডাইমেনশন হচ্ছে একটা থেকে একটা x বরাবর যদি ডাইমেনশন হয়, ডাইমেনশনটা হচ্ছে এই যদি আপনার কোঅর্ডিনেট হয় তাহলে যতগুলা অ্যারে এখানে জেনারেট হবে এদের ডিসটেন্স কত আর এই দুই পাশের ডিসটেন্স কত, x বরাবর কত আর y বরাবর কত, বুঝে গেছে? তাহলে আমি দিলাম সবগুলো সমান 0.1 দিলাম, 0.1 দুটো ডিসটেন্স আমি 0.1 দিলাম। Then build all object. Sorry. 4/5. Displacement হচ্ছে 0.1 and 0.1. হয়ে গেছে? তাহলে 1 2 3 4 1 2 3 4 4/4 হয়ে গেছে। ওটা কত ছিল? সার্কেলগুলো অনেক বড় হয়ে গেছে, ছোট। এই পর্যন্ত আমরা বুঝছি, কথা বলতে বাকিরা বুঝছি? এই দুজন ছাড়া বলেন, আমি তো শুধুমাত্র ইয়েস স্যার বুঝছি। আচ্ছা, তাহলে দেখেন এখানের কলাম কটা হচ্ছে 1 2 3 4 5, তাই কি ছিল 1 2 3 4 5 কলাম, আর রো কটা ছিল 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে? তাহলে দেখেন এবার হচ্ছে যে আমি যেটা বলছিলাম, যে দেখেন এবার আছে মিসিং অনেকগুলা। এটা ছিল আমাদের মেইন ডিজাইন, ওই যে ছবিটা আমি আপনাকে দেখাইছি সেটা ছিল মেইন। মানে আমরা যখন ল্যাটিসটা ডিজাইন করছিলাম বিভিন্ন এইগুলা যে এয়ার হোল নামে যেগুলো আছে, সেটা ফার্স্টে এরকম ভাবে ছিল স্কোয়ার। দেখেন সবগুলো যদি একটা থেকে একটা ডিস্টেন্স সেম এক্স এবং ওয়াই, এটা তাহলে কি স্কোয়ারের মতন না সেটা। তারপর দেখেন আমরা কি করছি, তারপর যেগুলো দরকার নাই সেগুলো ডিলিট করে দিয়েছি। যেমন দেখেন উপর থেকে এটা, এখান থেকে এটা, নিচের থেকে এটা, এভাবে সিলেক্ট করবেন, জাস্ট ক্লিক করবেন। তারপর এখান পাশ থেকে এটা নাই, তারপর এর পাশ থেকে এটা নেই, এগুলো আমরা সিলেক্ট করলাম। করার পর জাস্ট ডিলিট প্রেস করবেন। দেখেন মুছে ফেললে কিন্তু আবার এটা আনডু করতে হবে আমার। আপনারা বুঝছেন এ পর্যন্ত? ওই দুজন ছাড়া বলেন। জি স্যার বুঝছি। আচ্ছা, এবার কি করবো, যে ডিলিট করে দেব। দেখেন হয়ে গেল। তারপর এই যে এখানের মাঝখান থেকে ওই দুইটা নাই, তবে এই দুটো সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। ক্লিয়ার? তাহলে দেখেন ওই শেপের কাছাকাছি চলে আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনাদের যখন এরকম ফটোনিক ক্রিস্টাল ফাইবার ডিজাইন করতে হবে বা অপটিক্যাল ফাইবার ডিজাইন করতে হবে, অপটিক্যাল ফাইবার হলে শুধুমাত্র এরকম দুইটা সার্কেল লাগতো, মাঝখানে একটা ছোট, বাইরে একটা বড়। মাঝখানেটা হচ্ছে আপনার কোর আর বাইরেটা হচ্ছে ক্ল্যারিং, দ্যাটস ইট। কিন্তু যেহেতু এটা ফটোনিক ক্রিস্টাল ফাইবার, সেটার প্রপার্টি আমরা বেসিক্যালি কন্ট্রোল করি এই যে এয়ার হোলগুলা। এই যে আমি সার্কেলগুলো আঁকতেছি ছোট ছোট, এগুলো হচ্ছে এয়ার হোল, মানে এগুলো এয়ার, ফাইবারের ভিতরে এয়ার, সেটা দিয়ে আমরা কন্ট্রোল করি। সো এ পর্যন্ত শেষ।
এবার দেখেন এর বাইরে একটা হাফ সার্কেল আছে যেটা কেটে ফেলছে, তার মানে হচ্ছে কি আমার আরেকটা সার্কেল রাখতে হবে বড়, যেটা হচ্ছে এর মাঝামাঝি থাকতে হবে, একটা বড় সার্কেল রাখতে হবে যেটা এই মাঝখান, যার সেন্টারটা হবে এই মাঝখানে, এই মাঝখানে, রাইট। আর তাহলে এটা চারপাশটা, এই চারপাশটা পুরো ঘেরাও করে থাকবে। তাহলে কি করবো, আবার সার্কেল আঁকবো, জাস্ট একটা সার্কেল নেব, বসাবো এক জায়গায় র্যান্ডমলি। পরে আমি এবার তাহলে আমাকে কোঅর্ডিনেটটা দিতে হবে। কোঅর্ডিনেটটা কাউন্ট করবো কোত্থেকে, 0 থেকে। 0 হচ্ছে এখানে, এই ছোট সার্কেলের বরাবর ছিল 0। এটা যদি 0 হয় তাহলে আমি চাই এই সার্কেলটা এই মাঝখানে আসবে, এখানে আসবো, তাহলে তার কোঅর্ডিনেটটা কি হবে দেখি কেউ বলতে পারেন কিনা এই কোঅর্ডিনেটটা কি হবে। যদি আমি এই সার্কেলটাকে, এই যে লেফট সাইডের বড় সার্কেলটাকে আমি এই মাঝখানে আনতে চাই, তাহলে এখানের এক্স এবং ওয়াই কি হবে, 0 পয়েন্ট হচ্ছে এখানে, এটা হচ্ছে 0। এটা যদি 0 হয় হ্যাঁ, ধরেন যে এটা 0 পয়েন্ট, এখান থেকে যদি আমি কোঅর্ডিনেট করি এটাকে আমি এখানে আনতে চাই, তাহলে এক্স আর ওয়াই কি হবে বলতে পারবেন কেউ? স্যার এখানে স্যার আমরা দিতে পারি স্যার y x কোঅর্ডিনেট 0.8 আর y কোঅর্ডিনেট 0.6, তাহলে স্যার সেন্টারে আসার ক্যালকুলেশন করে বলেন। এটা যদি 0 হয় তাহলে এখান থেকে আমার লাগবে যে মাঝখানে আনা, তার মানে এখান থেকে এখানে আসতে হবে, তারপর আসবে এখানে, তারপর এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, এই 2 ঘর করে যাবে, এখান থেকে 2 ঘর, মাঝখানে 2 ঘর না 1.5 ঘর, y যাবে 1.5 ঘর এ পর্যন্ত, আর x যাবে 2 ঘর, এখানে একটা এখানে একটা, তাহলে কত হলো x এবং y? 2 and 2.5 না এটা 1.5। এটা থেকে এটা ডিসটেন্স কত, একটা থেকে একটা ডিসটেন্স কত, আমরা কত দিয়েছিলাম ডিসটেন্স এরতে, এখানে কত 0.1 ডিসটেন্স ছিল, মানে একটা এখানে যে সার্কেলগুলো আছে আমরা আঁকছি, এই যদি সার্কেলগুলো ধরেন এর ভিতরে, এই প্রত্যেকটার এই পাশ আর এই পাশ হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.1। এটা যদি হয় তাহলে কত হলো, এখান থেকে 0.1, এখান থেকে 0, এ পয়েন্টে 0, তাহলে এখানে হচ্ছে 0.1 অর্ধেক, তাহলে কত হলো এটা 0.15। জি 0.15, তাহলে আসলে y axis হ্যাঁ y, আর এটা কি হবে x কি হবে স্যার 0.2। জি আসো না তো 0.2 তো না, আচ্ছা হ্যাঁ, যেটা আমরা ফার্স্টে সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমরা যখন ডিজাইন করছি ফার্স্ট সার্কেলটা, সেই সার্কেলটা ডিজাইন করার সময় আমরা কিন্তু 0 থেকে শুরু করিনি, বুঝা গেছে? যেহেতু আমরা এটা 0 থেকে শুরু করি নাই, যার কারণে এটা কিন্তু 0 থেকে কাউন্ট করতেছেন একজন। তার মানে আপনি যখন ফার্স্ট সার্কেলের ডিজাইন করতেন সেটা 0 থেকে শুরু করতে হতো, অসুবিধা নেই। এর জন্য অপশন যেটা হচ্ছে ইন্টারেক্টিভ, আবার জাস্ট সার্কেলে যাবেন, সার্কেলে যেয়ে এটা আপনার সার্কেলে যাবেন, আপনার মিড পয়েন্ট এটা দেন জাস্ট ড্র এ সার্কেল, জাস্ট ধরে সার্কেল হয়েছে, বুঝছি
স্যার এখানে মিড পয়েন্টে স্যার এটা কিভাবে একদম ডাইরেক্টলি বলে দিলেন স্যার, এটা বুঝতে পারছি না স্যার। এই যে এখানে দেখেন, এখানে যে এই যে এটা তো গ্রাফ পেপারের মতো, তাহলে আপনি যদি দেখেন এখানে যে মাঝখানে ঘর আছে, তাহলে আপনি ঘর দেখলে বুঝতে পারেন যে এটা হলো মাঝখানে পয়েন্ট। ওকে স্যার। আপনারা যখন ইনস্টল করবেন তখন এই যে এরকম দেখতে পারবেন যে এরকম গ্রাফ পেপারের মতো আছে। এখানে তো দেখা যাচ্ছে না ঠিক মতো, এখানে যে গ্রাফ পেপারের মতো ঘর করা আছে ছোট ছোট, এই ঘরের মাঝখানে ধরলে টান দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? এ পর্যন্ত হয়েছে? আচ্ছা, তাহলে এয়ার হোল আঁকা শেষ, ছোট ছোট গুলো আঁকা শেষ ওই ছবিটার, এবার বড়টাও আঁকা শেষ। তারপর কি আছে? তারপর হচ্ছে এটাকে কাটা হয়েছে, অর্ধেক কাটা ফেলছি উপর দিয়ে, রাইট? কাটার জন্য কি এটা ঠিক আছে, উপর দিয়ে স্লাইস করে ফেলছি যেহেতু, তাহলে একে কাটার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাকে আবার উপর থেকে কেটে ফেলতে হবে, এই পোর্শনটা কেটে ফেলবো। তার জন্য যা করবো, আবার যাবো রেক্টেঙ্গেল অপশনে, যে কোনো একটা রেক্টেঙ্গেল অপশন নেবেন, রেক্টেঙ্গেলে যাবেন, রেক্টেঙ্গেল ক্লিক করবেন, তারপর রেক্টেঙ্গেলটা আঁকবেন। কতটুকু কাটতে চান? ধরেন আমি এতটুকু উপরের মাথা রাখলাম, আর এতটুকু, যতটুকু ইচ্ছা, আপ টু ইউ। একটা জাস্ট রেক্টেঙ্গেল আঁকবেন উপরে, আঁকা শেষ, রেক্টেঙ্গেল আঁকলাম, তার মানে হচ্ছে যে অতটুকু পোর্শনটা আমি কেটে ফেলবো। সবাই দেখতেছেন? এই পোর্শনটা আমি কেটে ফেলবো। এখন কাটার জন্য যেটা করতে হবে, আমরা যাব বুলিয়ান অপশনে, যারা সিএসটি করছেন আগে তারা জানেন বুলিয়ান একই। এখানে যাব, এখান থেকে দেখেন ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স এন্ড কম্পোজ। ইউনিয়ন হচ্ছে অ্যাড করা, ইন্টারসেকশন হচ্ছে যে দুইটার ইন্টারসেক্ট পোর্শনটা থাকবে, বাকিগুলো সব বাদ হয়ে যাবে। ডিফারেন্স হচ্ছে সাবট্রাক্ট করা, একটা থেকে একটা বাদ দেওয়া, আর কম্পোজ হচ্ছে অনেকগুলোকে একসাথে অ্যাড করা, অনেকগুলো মাল্টিপল এন্টিটিকে। এখানে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি এখান থেকে বাদ দিতে, কেটে ফেলতে, যার কারণে আমরা যাব ডিফারেন্স অপশনে। আর মনে রাখবেন যে সাবট্রাক্ট করা, তাই ডিফারেন্স অপশনে যাব। এখানে দেখেন দুইটা ট্যাব আসবে এরকম। ফার্স্টে হচ্ছে যে কাট থেকে, ফার্স্টে যেটা আছে অবজেক্ট টু অ্যাড, মানে হচ্ছে যে কাট থেকে আমি কাটবো, তখন আমি সিলেক্ট করবো এটা, এই পুরো অবজেক্টটা আমি চাই এই পুরোটা থেকে কাটবো। কাকে কাটবো? এই যে অবজেক্ট টু সাবট্রাক্ট, তারপর এটাকে অ্যাক্টিভেট করবো, এটা অ্যাক্টিভ। ফার্স্টেরটা অ্যাক্টিভ মানে হচ্ছে যে আপনি সিলেক্ট করলেন যে কাট থেকে কাটবো, এটা হয়ে গেছে, এটা সিলেক্ট করা শেষ। এবার আমি নিচেরটা অ্যাক্টিভ করবো, যে কাকে কাটবো, সেটা হচ্ছে একে কাটবো, উপরের রেক্ট্যাঙ্গেলটাকে। করা শেষ, দেন বিল সিলেক্ট। দেখেন কেটে গেছে উপরের পোর্শনটা। বুঝা গেছে? ক্লিয়ার? ইয়েস স্যার। এবার দেখেন ছবির উপরে, দেখেন ছবিতে দেখেন এরকম যে আবার দুইটা রেক্ট্যাঙ্গেল আছে, একটা ইয়েলো কালারের আর একটা হচ্ছে রেড কালারের টাইটানিয়াম অক্সাইড। মানে আমাকে এরকম দুইটা রেক্ট্যাঙ্গেল আঁকতে হবে। আসলে আপনারা তো বলতেছেন যে এখানে আবার গোল্ড টাইটানিয়াম অক্সাইডের কাজ কি? এটা আমি আপনাদেরকে ডিজাইন করার, মানে এটা কিন্তু আসলে ফোটনিক ক্রিস্টাল ফাইবারকে অনেকভাবে ইউজ করা যায়। আমি আপনাকে এক্সাম্পল দিয়েছি অ্যাজ এ ডিভাইস হিসেবে। আপনি চাইলে ফোটনিক ক্রিস্টাল ফাইবারকে লং হল ট্রান্সমিশন লাইনে, মানে ওই ক্ষেত্রে ইউজ করতে পারেন, লং বা ট্রান্সমিশন লাইনে। কিন্তু ফোটনিক ক্রিস্টাল ফাইবার যদিও এত ধরনের মানে প্রপার্টি অ্যাডভান্টেজ আছে, কিন্তু লং ট্রান্সমিশন লাইনে ফোটনিক ক্রিস্টাল ফাইবার ফিজিবল না, এখন পর্যন্ত ফিজিবল না। কারণ হচ্ছে যে ফোটনিক ক্রিস্টাল ফাইবার ম্যানুফ্যাকচারিং করা অনেক টাফ এবং অনেক এক্সপেন্সিভ। দেখেন এখানে অনেকগুলো এয়ার হোল আছে, এরকম যেহেতু ঝামেলা আছে, এবং অনেক ধরনের ল্যাটিস হয়। আমি তো এখানে আপনাকে স্কোয়ার ল্যাটিস দেখাচ্ছি, যে সবগুলো স্কোয়ার ফর্মে আছে। এখানে ট্রায়াঙ্গেল অনেক কিছু আছে, ট্রায়াঙ্গেল ফর্মে আছে, কেউ রেক্টেঙ্গেল ফর্মে আছে। তো সিম্পলি হচ্ছে যে ফোটনিক ক্রিস্টাল ফাইবার আপনারা ডিভাইস হিসাবে ইউজ করতে পারবেন, অ্যাজ এ ফাংশনাল ডিভাইসেস। আমি যখন ফার্স্টে এক্সাম্পলটা দিয়েছি যে অ্যাম্পলিফায়ার একটা ডিভাইস, আর আমি যে এখানে ছবিটা দেখতেছি সেটা আপনাদের কাজে লাগবে আপনাদের কোর্সের ভিতরে। স্যার যখন আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিবে তখন হয়তো বুঝবেন, এখন হয়তো বুঝতেছেন না। এটা হচ্ছে একটা সেন্সর। এই ফোটনিক ক্রিস্টাল ফাইবারটাকে আমরা একটা সেন্সর হিসেবে কাজ করেছি, এবং সেই সেন্সর হিসেবে কাজ করার জন্যই এর ভিতরে আমরা গোল্ড এবং টাইটানিয়াম ডাইঅক্সাইডের লেয়ার দিয়েছি। বুঝা গেছে? এর জন্য আমরা এই ধরনের মেটেরিয়াল ইউজ করেছি, মেটাল দিয়েছি, না হলে কিন্তু না দিলেও হতো। আপনি যেটা বলছিলাম যে অ্যাম্পলিফায়ার, তখন কিন্তু আবার এরকম কিছু লাগতো না। এটার পার্টিকুলার কাজ হচ্ছে সেন্সর। কারণ আমি গেস করতেছি যে এখানে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে এরকম সেন্সর বা কিছু দেওয়া হবে, যার কারণে আমি একের ভিতর সবকিছু আপনাদেরকে দেখা দিতেছি যে সেন্সরও ডিজাইন করতে গেলে আপনারা যাতে ডিজাইন করতে পারেন একই ডিজাইনের ভিতরে। আচ্ছা, তো দেখেন ওখানে যে একটু সেন্সর, ওখানে গোল্ড আর টাইটানিয়াম অক্সাইড আছে, এবং ওইটা দেখতে দেখেন রেক্টেঙ্গেলের মতো।
তো আগের মতো আমরা যেখানে রেক্ট্যাঙ্গেল অপশনে যাব, যে এখানে যে রেক্ট্যাঙ্গেল নেব, নিয়ে এই এখানে বসে দেবো রেক্ট্যাঙ্গেল। দেখেন একটা হয়ে গেছে। তারপর আরেকটা যদি লাগে আবার আগের মতো করব, পরে এই মাথায় যাব, আবার বসে দেবো। তার মানে হয়ে গেল এই পার্টটাও। তাহলে উপরেরটা আমার গোল্ড, নিচেরটা হবে আমার টাইটানিয়াম ডাইঅক্সাইড, আর এগুলো হচ্ছে এয়ার, আর মাঝখানেরটা হচ্ছে সিলিকন। এবং আমি এখানে যা দেখাচ্ছি সবকিছু কিন্তু আপনাদেরকে র্যান্ডমলি ডিজাইন করে দেখাচ্ছি। আপনারা যখন আপনাদের প্রজেক্ট বা ক্লাস অ্যাসাইনমেন্ট বা যেটা দিবেন, এগুলোর সবকিছুর কিন্তু ভ্যালু আছে। যেমন একটা এক্স ওয়াই তো আমি জাস্ট এখানে মানে রেডিয়াস গুলা এভাবেই বসাই দিচ্ছি দেখানোর জন্য। তারপর অ্যারেটাকে আমি এভাবেই বসাইছি সেম রেখে। তারপরে যে উপরে রেক্ট্যাঙ্গেল গুলো বসালাম আমি জাস্ট র্যান্ডমলি। এগুলোর প্রত্যেকটার ভ্যালু আছে এবং প্রত্যেকটার ভ্যালু ক্যালকুলেশন করে আপনাকে এখানে বসাতে হবে। এবং এই যে দেখাই দিচ্ছি যে কোন জায়গায় কি আছে, ওখানে জাস্ট আপনারা যেটা ডিজাইন করবেন সেই অনুযায়ী প্যারামিটারটা বসাই দিবেন। এটা মনে করেন না যে এভাবে আন্তাজি বসাই দিলেই ডিজাইন হয়ে যাবে, বুঝা গেছে? এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য বেসিক যে ডিজাইন কিভাবে করতে হয়। এখানে কি কোনো আইইউবির মাস্টার্সের স্টুডেন্ট আছে? একটু রেসপন্স করেন তো। মাস্টার্সের কেউ আছেন? মাস্টার্সের কেউ এমএসসি করতেছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এ পর্যন্ত কাজ শেষ। এবার দেখেন আরো দুইটা সার্কেল বাকি আছে পিছনে। একটা হচ্ছে অ্যানালাইট নাম দেওয়া, আরেকটা নাম হচ্ছে পিএমএল। যেহেতু আমি বলছি একটা সেন্সর হিসেবে কাজ করতেছে, এটা আমরা একটা সেন্সর বানাইছি। তো অ্যানালাইটটা হচ্ছে যে এই সেন্সরটা, এই ডিজাইনের সেন্সরটা বিভিন্ন ধরনের অ্যানালাইট লিকুইড যে সলভেন্ট আছে সেটাকে ডিটেক্ট করতে পারে। তার জন্য এটাকে ডিজাইন করা হয়েছিল। লাইক ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে, পিওর ফর্মে যদি ওয়াটার থাকে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকে 1.33, আর যদি এয়ার হয় তাহলে এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1। এবং যখনই এগুলাতে ইমপিউরিটি অ্যাড হবে তখন কি হয়, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গুলো চেঞ্জ হয়ে যায়, এটা আমরা জানি। তখন কি করব, আমরা এই ধরনের সেন্সর ডিজাইন করে ফাইবার অপটিক মানে প্লাজমনিক সেন্সর বা ফটোনিক ক্রিস্টাল ফাইবার সেন্সর ইউজ করে ওই ইমপিউরিটিটাকে মানে ডিটেক্ট করতে পারি। এটা হচ্ছে ওইটারই সেন্সর। আচ্ছা যাই হোক, এবার তাহলে আরেকটা সার্কেল বাকি আছে, আমি সেটাও তাহলে এখানে দিয়ে দিচ্ছি ইন্টারঅ্যাক্টিভ ভাবে। এই একটা সার্কেল, এটা অ্যানালাইটিক সার্কেল। আরেকটা সার্কেল, এটা হচ্ছে পিএমএল সার্কেল। তাহলে দেখেন আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এ পর্যন্ত কারো কোশ্চেন আছে? দেখেন ছবি অনুযায়ী কিন্তু এটা অলমোস্ট হয়ে গেছে। ওখানে কাটাটা একটু বেশি আছে কিন্তু এখানে আমি সার্কেলটা কম কাটছি, বাট এটা কিন্তু ডিজাইন একই। এ পর্যন্ত কারো কোশ্চেন আছে? বুঝছি সবাই? ইয়েস স্যার। আর বাকিরা দেখেন আপনাদের কোর্সে কিন্তু এগুলোর পরে অ্যাসাইনমেন্ট আসবে এখন না? স্যার বুঝছি স্যার। জি স্যার বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখেন কি কি বাকি আছে দেওয়া। তাহলে আমাদের ডিজাইন করা শেষ। এই এয়ার হোল আঁকা, এগুলো আঁকা শেষ, পাশের সার্কেল আঁকা শেষ। তাহলে এখানে দেখেন, এখানে আমি বলতেছি যে এখানে আছে গোল্ড, টাইটানিয়াম অক্সাইড, সিলিকা, অ্যানালাইট, এয়ার, পিএমএল। এগুলা কি? এগুলো যখন কিছুই বলেন, এটা তো জাস্ট আমি আঁকলাম, এখানে তো এরকম কিছুই দিই নেই। তো এগুলা দেওয়ার জন্য এখানে আমরা যেটা ফাইবার হচ্ছে তারপরে আমরা বিভিন্ন মেটেরিয়াল অ্যাসাইন করতে পারি। এই দেখেন, এর জন্য আমাদের এইখানে আপনাদের লেফট সাইডে দেখেন একটা অপশন আছে মেটেরিয়ালস। তো সেখান থেকে আমরা এই মেটেরিয়াল গুলোকে অ্যাড করব। দেখেন অ্যাড ম্যাটেরিয়াল ফ্রম লাইব্রেরি, যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখেন, এখানে যে বিভিন্ন ধরনের মেটেরিয়াল লিস্ট চলে আসবে। এগুলো আন্ডারে অনেক কিছু আছে, আপনি দেখেন অপটিক্যালের আন্ডারে বিভিন্ন। যখন আপনার যার যা মেটেরিয়াল লাগবে আপনারা সেই মেটেরিয়াল গুলো এখান থেকে সার্চ করে বের করতে পারেন। যেমন এখানে আছে গোল্ড, তাহলে এখানে লিখবেন গোল্ড, লিখে এন্টার দিবেন। এখানে যে গোল্ড চলে আসছে, কি ধরনের গোল্ড আছে? লিকুইড ফর্মে গোল্ড আছে, সলিড ফর্মে আছে, আর গ্যাস ফর্মে আছে। তো অবভিয়াসলি আমাদের এখানে কোনটা লাগবে? সলিড ফর্মে। তো আমরা গোল্ড নিলাম, সলিড গোল্ড। যখন আপনি এটা ক্লিক করবেন
এখানে এটা অ্যাড হয়ে যাবে, তখন আপনার গোল্ড চলে আসছে। তারপর হচ্ছে আমার লাগবে কি টাইটানিয়াম ডাইঅক্সাইড, TiO2। দেখেন এখানেও অনেক ধরনের টাইটানিয়াম অক্সাইড আছে, আপনার যেটা লাগবে আপনারা সেটা এখান থেকে নেবেন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে ম্যাটেরিয়ালগুলো কোথায় আছে। এখন এটা কোন টাইপের লাগবে, এটা পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল লাগবে নাকি এর সাথে কোনো মিক্স ম্যাচ কিছু লাগবে, এখানে দেখেন অনেক ধরনের টাইটানিয়াম অক্সাইড আছে। এটা ডিপেন্ড করবে আপনাদেরকে যা অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেই অ্যাসাইনমেন্টের সেই ডিজাইনের উপর। আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে প্রত্যেকে ম্যাটেরিয়ালগুলো নেবেন। তো যা যা আপনার ম্যাটেরিয়াল লাগবে সবকিছু এখানেই আছে, জাস্ট লিখে এন্টার দিবেন, চলে আসবে। এই টাইটানিয়াম অক্সাইড আছে, টাইটানিয়াম অক্সাইড চলে আসছে। এয়ার আছে, এয়ারও ঠিক লিখবেন, এয়ার লিখবেন, এই যে এয়ার চলে আসছে, এয়ারও চলে আসবে, দিলাম, সবগুলো অ্যাড করলাম। আর কি আছে, সিলিকা আছে। তাহলে এখানে দেখেন অনেক ধরনের সিলিকা এখানে আছে, আপনার যেই টাইপের এখানে মিক্স সিলিকা আছে বেসিক্যালি। তাহলে আমি ধরেন ফার্স্ট এটা নিলাম, সলিড ফর্মের সিলিকা। আচ্ছা, তাহলে এভাবে যখন দেখেন আপনার সব মেটেরিয়াল গুলা সিলেক্ট হয়ে যাবে, এবার মেটেরিয়াল অ্যাসাইন কিভাবে করবেন সেটা হচ্ছে যে জাস্ট আপনি ওই মেটেরিয়ালটাকে ক্লিক করবেন। ফর এক্সাম্পল ছোট ছোট সবগুলা যেগুলো আছে সেগুলোকে বলছি আমি এয়ার, তাহলে আপনি এয়ারে ক্লিক করবেন, তাহলে আপনি যে জাস্ট ধরে ক্লিক করে দেবেন, এই যে, তাহলে এগুলো সব এয়ার হয়ে যাবে। এয়ার এয়ার এয়ার, বুঝে গেছে? এইভাবে এয়ার হয়ে যাবে। তারপর যেখানে সিলিকা বলা আছে, এটা সিলিকা বলা আছে, তাহলে আপনি সিলিকাতে যাবেন, যে ধরেন এটা সিলিকা, তাহলে এখানে ক্লিক, এই যে ক্লিক সিলিকা। গোল্ড কই আছে, গোল্ড আছে যে উপরে, তাহলে এই যে এখানে গোল্ড হবে যে উপরে একটা। উপরে এভাবে ক্লিক করে দিবেন, গোল্ড হয়ে যাবে। একটু জুম ইন করে নেবেন, তাহলে এটা যখন জুম ইন হবে তখন আপনি অ্যাসাইন করতে সুবিধা হবে আপনার ম্যাটেরিয়ালটা। তারপর হচ্ছে টাইটানিয়াম অক্সাইড কই, এই যে টাইটানিয়াম অক্সাইড, নিচে টাইটানিয়াম অক্সাইড আছে, এই যে টাইটানিয়াম অক্সাইডে যখন সিলেক্ট করবেন ক্লিক, চলে আসবে। ডান, ক্লিয়ার? এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি তো মেটেরিয়াল অ্যাসাইন করছেন, সবসময় মেটেরিয়াল এখান থেকে অ্যাসাইন করার পরে এইখানে একটা অপশন আছে যে এটা হচ্ছে যে আপনি কিন্তু এখন রান করলেই কিন্তু এই প্রোগ্রামটা রান করবে না, কারণ মেটেরিয়ালের একটা রিফ্লেকটিভ ইন্ডেক্স থাকে, প্রত্যেক মেটেরিয়ালের একটা রিফ্লেকটিভ ইন্ডেক্স থাকে। এখানে আমি যে ধরেন যে গোল্ডের রিফ্লেকটিভ ইন্ডেক্সটা কিভাবে সিলেক্ট করতে হয়, যে একটা আপনি যে ফ্রিকোয়েন্সির জন্য আপনি ডিজাইন করতেছেন তার একটা ইকুয়েশন আছে, যে এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি রেঞ্জে আপনার গোল্ডটা এভাবে বিহেভ করবে, মানে তার রিফ্লেকটিভ ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটা। কনসোলে যেটা আছে সেটা হচ্ছে আপনার এই মেটেরিয়াল গুলার কন্ডাক্টিভিটি, রেজিস্টিভিটি, প্লাঙ্কস কনস্ট্যান্ট, পয়জন রেশিও, এই সব কিছু দিবে, কিন্তু আপনাকে রিফ্লেকটিভ ইন্ডেক্সটা দিবে না, কারণ রিফ্লেকটিভ ইন্ডেক্সটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে যে আপনি কোন ফ্রিকোয়েন্সি থেকে কোন ফ্রিকোয়েন্সিতে ডিজাইন করতে চাচ্ছেন। ওই রিফ্লেকটিভ ইন্ডেক্সটা কোথায় পাবেন? রিফ্লেকটিভ ইন্ডেক্সটা আপনি পাবেন আপনি যেই পেপার থেকে, মানে ধরেন আপনি কোনো একটা প্রজেক্ট দিল, হ্যাঁ, তো ওই লেভেলে আপনি যখন কোনো একটা পেপার সার্চ করবেন, তো সেই পেপারের ভিতরে আপনাকে ইকুয়েশনটা দেয়া থাকে। ফর এক্সাম্পল, এই যে এখানে একটা পেপার আছে আমারই, যেমন যেটা আমি ডিজাইনটা দেখাচ্ছি, যেটা পাবলিশ পেপার, সেটার ডিজাইনটা যখন আপনারা যাবেন, এই দেখেন এই যে সিলিকা বলছি, এই যে দেখেন সিলিকার রিফ্লেকটিভ ইন্ডেক্স হচ্ছে এটা, এই ইকুয়েশনটা দেখা গেছে। এই যে ইকুয়েশন, এটা হচ্ছে সিলিকার রিফ্লেকটিভ ইন্ডেক্সের ইকুয়েশন, এটা হইতেছে টাইটানিয়াম ডাইঅক্সাইডের ইকুয়েশন, বুঝা গেছে? এই ইকুয়েশনটা আপনাকে কি করতে হবে, কনসোলে ডিফাইন করে দিতে হবে, যে এই ইকুয়েশনটা আমার যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, এখানে দেখেন এখানে ফ্রিকোয়েন্সির আমারটা রেঞ্জ ছিল 1 মাইক্রোমিটার থেকে 2.8 মাইক্রোমিটার। এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য সিলিকা আর টাইটানিয়াম অক্সাইডের হচ্ছে এটা, এই ইকুয়েশন। কিন্তু এখন যদি আপনার যদি আরো উপরে চলে যায়, মিড ইনফ্রারেড রেঞ্জ টু ওভার ইনফ্রারেড রেঞ্জ আপ টু 3, অর ধরেন 3 এর উপরে চলে গেল, 3 মাইক্রোমিটার টু 4 মাইক্রোমিটার, সেই ক্ষেত্রে কিন্তু ইকুয়েশন এটাই থাকবে, কিন্তু এখানে দেখেন এখানে বিভিন্ন ভ্যালু আছে, দেখেন B1, C1, এখানে একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে ফ্রিকোয়েন্সি অনুযায়ী। এই কোএফিশিয়েন্ট যেগুলো আছে, কোএফিশিয়েন্ট গুলো আপনার চেঞ্জ হয়ে যাবে। ঠিক একইভাবে টাইটানিয়াম অক্সাইডে দেখেন এই রেঞ্জের জন্য কোএফিশিয়েন্টটা দেওয়া আছে যে 5.913। এখন এটা যদি আপনি ভিজিবল লাইটে চলে যান, 0.5 মাইক্রোমিটার টু 0.9 মাইক্রোমিটার ভিজিবল রেঞ্জে,
তখন কিন্তু কোএফিসিয়েন্ট থাকবে না, কোএফিসিয়েন্ট এটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এক এক সময় এক এক ডিজাইনের জন্য রিফ্লেক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হয়ে যায়, যার কারণে কনসোল এটা আমাদেরকে দিয়ে দেন, আমাদেরকে এটা নিজেরা ওই ইনপুট দিতে হবে। সেটা কিভাবে দেব? ধরেন এই ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা কি আমরা কি করব, এখানে দেখেন ডেফিনেশন, ডেফিনেশনের আন্ডারে আপনার লেফট সাইডে যদি যান, ডেফিনেশনের আন্ডারে যাব, যে রাইট ক্লিক করব, ক্লিক করে একটা অপশন আছে ভেরিয়েবল, ক্লিয়ার, এই ভেরিয়েবলে ক্লিক করব, তাহলে এখানে একটা অপশন আছে এই যে নেম এক্সপ্রেশন ইউনিট। এখানে কি করব, এখানে আমরা সেই ইকুয়েশনগুলো লিখব। ফর এক্সাম্পল যদি সিলিকা হয় তাহলে ধরুন নাম দিলাম এই সিলিকা, এবং এই এক্সপ্রেশনটা যেভাবে আছে, এই এক্সপ্রেশনটা যেভাবে আছে 1 প্লাস b1 ল্যামডা স্কয়ার ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার মাইনাস c1, এইভাবে আমরা ইকুয়েশনটা এখানে লিখব, এখানে এইভাবে ডিফাইন করব, লিখব। বুঝা গেছে? এবার হচ্ছে তাহলে b1 c1 এদের ভ্যালুগুলো কোথায় দেব, এখানে তো আমরা ইকুয়েশনে লিখব। সেটার জন্য আমরা যেটা লিখব সেটা হচ্ছে এই যে গ্লোবাল ডেফিনেশনের অপশনে যাব, আরেকটা অপশন সেখানে হচ্ছে প্যারামিটার অপশন, প্যারামিটার। তাহলে প্যারামিটারে গেলাম, তাহলে ফর এক্সাম্পল এখানে যদি আপনি নাম দিলেন b1, এখানে আপনি একটা নাম দিলেন b1, আর b1 এর ভ্যালু ধরলাম আমি 0.09, এরকম ভ্যালু লিখলাম। এইভাবে লিখে তাহলে আমরা কি করব, ভেরিয়েবলে যাব, যে এক্সপ্রেশনটা লিখব। জাস্ট তখন যদি আমরা এই এক্সপ্রেশনটাই লিখি 1 প্লাস b1 বাই ল্যামডা স্কয়ার, তাহলে সে অটোমেটিক্যালি বুঝে ফেলবে যে b1 এর ভ্যালু কত, কারণ b1 এর ভ্যালু আপনি আগেই এই যে এখানে ডিফাইন করে রাখছেন। ক্লিয়ার? তাহলে রিফ্লেক্টিভ ইন্ডেক্স কিভাবে বের করতে হবে, পরে এখানে প্রত্যেকটা বসাতে হবে। কারণ এখনই আপনি যখন গোল্ডে যাবেন, এই যে বেসিক অপশনে যাবেন, বা আপনি টাইটানিয়াম অক্সাইডে যা কিছু যান, এখানে প্রিসাইজ অপশন আছে, দেখেন রিফ্লেক্টিভ ইন্ডেক্স দেওয়া নেই, এখান থেকে আপনাকে রিফ্লেক্টিভ ইন্ডেক্সটা বের করে নিতে হবে। বেসিক এই যে এক্সপ্রেশন, যেহেতু এয়ার বাই ডিফল্ট 1 দেওয়া আছে, কিন্তু আসলে কি এয়ারের পিওর এয়ার কি 1 যদি হয় তাহলে 1, আর যদি ফর এক্সাম্পল 1 না হয় তাহলে এখানে যে আপনি যে এক্সপ্রেশনটা লিখছেন, যে ভেরিয়েবলটা দিয়ে লিখছেন, এখানে যে নামে দিবেন সেটা তার এই যে বেসিকের আন্ডারে এইখানে স্টার্ট এন্ড আন্ডারে আপনি ইকুয়েশনগুলো লিখে দেবেন, তাহলে সে বুঝে যাবে। আমরা বুঝছি কোথায় ইকুয়েশন লিখতে হবে আর কোথায় ভেরিয়েবল লিখতে হবে। স্যার বেসিকের জায়গাটা স্যার বুঝতে পারছি না স্যার। আমি বললাম যে ইয়ারে যেমন রিফ্লেক্টিভ ইন্ডেক্স, এই যে রিফ্লেক্টিভ ইন্ডেক্স, এই দেখেন রিফ্লেক্টিভ ইন্ডেক্স যখনই আপনি কোনো ম্যাটেরিয়াল দিবেন, তখন ধর এটাকে আমি অ্যাসাইন করা শেষ, তখন যখন এটাকে আপনি এয়ারকে এক্সপ্লেইন করবেন, এই যে রিফ্লেক্টিভ ইন্ডেক্স একটা অপশন চলে আসবে। এই দেখেন রিফ্লেক্টিভ ইন্ডেক্স রিয়েল পার্ট, রিফ্লেক্টিভ ইন্ডেক্স ইমাজিনারি পার্ট, দুটো থাকবে। কোন ম্যাটেরিয়াল আছে যেমন গোল্ডের ইকুয়েশনে দেখবেন দুইটা ইকুয়েশন দেওয়া আছে, ফর রিয়েল পার্ট এন্ড ফর ইমাজিনারি পার্ট। আবার কোন জায়গায় আর কোন ম্যাটেরিয়ালে শুধু রিয়েল পার্টই আছে, যেমন আমি যেটা আপনাকে দেখালাম একটু আগে, এই ইকুয়েশনটা, এই যে এটা একটা পার্টি, এটা রিয়েল পার্ট। তাহলে আপনি এই ইকুয়েশনটা যেখানে লিখবেন, লিখে এই শুধুমাত্র রিয়েল পার্টের ভিতরে ইকুয়েশনটা মানে যেটা লিখবেন সেটা এখানে বলে দিবেন। ইমাজিনারি পার্টে 0 দিবেন, ইমাজিনারি পার্টে কিছু দিবেন না। ফর এক্সাম্পল আপনি যদি এখানে নাম দিতেন সিলিকন নামে, আপনি ডিফাইন করছেন, ইকুয়েশনটা লিখছেন, তাহলে এখানে নাম কি দিবেন, এন সিলিকা, এই নামে সিলেক্ট করছেন, জাস্ট এনএসআই দিবেন, তাহলে সে বুঝে যাবে। কিন্তু এখানে দেখেন বলতেছে আননোন ভেরিয়েবল, কারণ আপনি এটা কোন জায়গায় ডিফাইন করেন না। ধরেন যে আমি এটা ডিফাইন করলাম এই ভেরিয়েবলের আন্ডারে, এখানে আছে এনএসআই, এনএস এক্সপ্রেশন, এনএসআই এর এক্সপ্রেশন, সরি এনএসআই তার এক্সপ্রেশন হতেছে বি প্লাস বি, ফর এক্সাম্পল দিলাম, রাইট, আননোন ভেরিয়েবল বি, যার বি কই, তাহলে বি আছে প্যারামিটার এখানে, তাহলে এখানে ছোট হাতের বি করে দাও। তাহলে বি এর ভ্যালু হচ্ছে 0.9, সে বুঝলো, এই এক্সপ্রেশনও বুঝলো যে তার ইকুয়েশনটা হচ্ছে বি প্লাস বি, আর তার রিফ্লেক্টিভ ইন্ডেক্সও তখন এখান থেকে বুঝে ফেললো যে তার রিফ্লেক্টিভ ইন্ডেক্স ক্যালকুলেট করতে হবে এনএস এর এক্সপ্রেশন দিয়ে। দেখেন এবার এটা ভালো হয়ে গেছে, বুঝছি এবার? ইয়েস স্যার। বাকিরা বুঝছি ইকুয়েশন কোথা থেকে মেজার করে লিখতে হবে? আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা বুঝা হলে তাহলে আমি দেখাচ্ছি। তাহলে যেহেতু এটা তো ইকুয়েশন, এটা তো রান করবে না, যেহেতু এখানে ইকুয়েশন গুলো নাই, এরর দেখাবে, যেহেতু রিফ্লেক্টিভ ইন্ডেক্স এখানে লেখা নেই। তো আমি
এটা আমার রেডি করা আছে ইকুয়েশন দিয়ে সবকিছু, সেটা আমি অন করে দেখাচ্ছি যে রান করলে তাহলে কি হবে। এটারই যদি আরেকটা ফর্মে আছে, দেখেন যখন এটা রান করা হয়তো পুরোপুরি প্রপারলি, এই যে এখানে দেখেন সব কম্পাউন্ডের এই যে সবকিছু আছে, ম্যাট সিলিকা সবকিছু আছে, এবং এটা আমি বলছিলাম যে সবকিছু এখানে এরকম ডেফিনেশন করা আছে, বুঝা গেছে। এই যে এখানে দেখেন আমি সব ইকুয়েশন যত রিফ্লেক্টিভনেস সবকিছুকে আগে ভেরিয়েবল গুলো এখানে ডিফাইন করছি, এই যে এখানে সব ভেরিয়েবল গুলো ডিফাইন করা আছে। এরপরে ডেফিনেশন আন্ডারে যেটা বলছি আপনাকে ভেরিয়েবল, এই দেখেন সবগুলো ভেরিয়েবল এখানে দেওয়া আছে, ভেরিয়েবল 1 2 3 বলে সবগুলো ভেরিয়েবল এখানে দেওয়া আছে। তারপর এই প্রত্যেকটার মেটেরিয়ালের আন্ডারে যে গোল্ডের আন্ডারে যাই, বেসিকের আন্ডারে যাই, আর এয়ারের আন্ডারে বা রিফ্লেক্টিভ ইন্ডেক্স এই যে রিফ্লেক্টিভ ইন্ডেক্স, এই দেখেন সবকিছু এই যে দেওয়া আছে এক্সপ্রেশন। গোল্ডের আন্ডারও যান রিফ্লেক্টিভ ইন্ডেক্স, এই দেখেন রিফ্লেক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে। এই যে রিফ্লেক্টিভ ইন্ডেক্সে দেখেন এক্সপ্রেশন দেওয়া আছে রিয়েল এন গোল্ড, ইমাজিনারি এন গোল্ড। কারণ গোল্ডের দুইটা রিফ্লেক্টিভ ইন্ডেক্সের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট আর একটা হচ্ছে রিয়েল পার্ট। তো সেই অনুযায়ী দিবেন। এ পর্যন্ত আচ্ছা, আরেকটা পোরশন আমি দেখা দিই, সেটা হচ্ছে আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল স্যার, বুঝি নাই স্যার আমি এখানে কিভাবে বুঝবো স্যার আমার এখানে ভ্যালুটা স্যার রিয়েল এন্ড ইমাজিনারি দুইটাই আসবে স্যার? এটা ফর্মুলা দেওয়াই থাকবে। জি, ফর্মুলার ভিতরে দেওয়া আছে যে কোন পোরশনটা রিয়েল আর কোন পোরশনটা ইমাজিনারি। ওকে স্যার, আর দুইটার আলাদা আলাদা ফর্মুলা থাকবে স্যার? যেগুলার মানে যে ম্যাটেরিয়ালের দুইটা ফর্মুলা মানে দুইটা পার্ট থাকবে রিফ্লেক্টিভ ইন্ডেক্সে, সেখানে বলাই থাকবে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট। আর যেটাতে একটা আছে সেটাতে বলাই থাকবে রিয়েল পার্ট। সেই অনুযায়ী আপনারা ফর্মুলা স্যার কিভাবে কি ফরম্যাটে লিখবো স্যার একটু যদি স্যার একটু দেখাতেন স্যার ফর্মুলাটা। ফর্মুলা আপনারা যেভাবে ওই যে সিএসসি মানে যেভাবে লিখছেন ব্র্যাকেটে 1 প্লাস ওভাবে লিখবেন। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ভেরিয়েবল তো অনেকগুলো লেখা এখানে। এই যে যেমন ওভাবে বলা ছিল, মানে যেটা যেই ফরম্যাটে আছে সেই ফরম্যাটে, যেমন এই যে এটাকে যদি আপনি উঠাই দেন স্কয়ার রুটটা, তাহলে পুরোটার উপর স্কয়ার রুট চলে আসবে। তাহলে স্কয়ার রুট 1 প্লাস b1 ল্যামডা স্কয়ার ডিভাইডেড বাই ল্যামডা স্কয়ার মাইনাস c1। তাহলে আমি তাহলে কিভাবে লিখছি এখানে ইকুয়েশনটা, এই যে যেহেতু পুরোটার উপর স্কয়ার রুট, এই দেখেন পুরোটার উপর স্কয়ার রুট মানে স্কয়ার রুট ফুল ব্র্যাকেট 1 প্লাস, তারপর আবার আরেকটা ব্র্যাকেট, এই যে 1, এই যে কোএফিশিয়েন্ট যেটা a1 ইনটু ল্যামডা 1, ল্যামডা স্কয়ার যেহেতু আছে আপনি ল্যামডা 1 ইনটু ল্যামডা 1, ল্যামডা হচ্ছে যে আমি এখানে নাম দিছি ল্যামডাকে ল্যামডা 1, যেটা আমরা এখানে অনেক ধরনের আরেকটা ল্যামডা আছে যাতে মানে কনফ্লিক্ট না হয়, যেটা আমি নাম দিছি ল্যামডা 1। এভাবে লিখবেন, বেসিক যেভাবে লিখেন জাস্ট ব্র্যাকেটগুলোকে চেক করে লিখবেন যে সবগুলো ঠিক আছে, তারপর সেই ইকুয়েশন অনুযায়ী লিখবেন। বুঝা গেছে? জি স্যার বুঝতে পেরেছি স্যার। আরেকটা জিনিস স্যার, যে ল্যামডা 1 যেটা স্যার এটা তো একটা রেঞ্জ অফ ভ্যালুস তাই না স্যার? জি, অনেকগুলো ভ্যালুস। সো স্যার ওইটা স্যার কিভাবে লিখছি? ল্যামডা 1 এর ভ্যালু হচ্ছে, হ্যাঁ সেটাই আমি বলতেছি, ফার্স্টই আপনাকে ইকুয়েশনটা বের করতে মানে ইকুয়েশন লিখতে হবে, আগে জানতে হবে আপনি কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য কাজ করতেছেন, রাইট? আচ্ছা স্যার, ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য কাজ করতেছেন। ফ্রিকোয়েন্সি রেঞ্জ ল্যামডা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেমন এখান থেকে এখানে যে 1 থেকে 2.8 এই ফ্রিকোয়েন্সির জন্য, এর জন্য শুধু আপনি ল্যামডা বলে দিবেন যে আপনি কত থেকে কত ফ্রিকোয়েন্সির জন্য চাচ্ছেন। প্রবলেম যেটা হচ্ছে যে চেঞ্জ হবে, কিন্তু ল্যামডা তো ল্যামডাই, ল্যামডা জাস্ট ফ্রিকোয়েন্সি আপনি বলে দিবেন। প্রবলেম হচ্ছে এই কোএফিশিয়েন্ট গুলা, এই b1 এখানে আমি লিখতে আছে, কারণ b1 আর c1 যেটা আছে সেটা আপনার ফ্রিকোয়েন্সি অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। ল্যামডাকে তো আপনি ল্যামডা দিয়ে আপনি প্রোগ্রাম যখন রান করবেন তখন আপনি বলে দিবেন যে আমি চাই এই প্রোগ্রামটা 1 মাইক্রোমিটার টু 2.8 মাইক্রোমিটার পর্যন্ত রান করবে, দ্যাটস ইট, শেষ। কিন্তু এর জন্য যে আপনার এই b1 আর b2 b3 এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, যার কারণে ইকুয়েশনটা আপনাকে ওভাবে বের করতে হবে যে ভিজিবল রেঞ্জের জন্য হচ্ছে b1 এর ভ্যালু একরকম, b2 এর ভ্যালু একরকম, আমি যেটা দেখাচ্ছি সেটার জন্য একরকম, আবার এটার পরের রেঞ্জের জন্য আরেক রকম। তো আপনাকে মেন এখানে দেখতে হবে যে আপনি যেই রেঞ্জের জন্য কাজ করছেন তার b1 b2 b3 মানে কোএফিশিয়েন্ট যেটা আছে ইকুয়েশনে সেটা b দিয়ে ডিনোট করতে পারে, এটা আপ টু ইউ, আপনি কি দিয়ে ডিনোট করেন সেটার ভ্যালুটা ঠিক আছে কিনা, এটা বুঝছেন আপনি?
ইয়েস স্যার, বুঝতে পেরেছি। কোএফিসিয়েন্টের ভ্যালুটা আপনার দেখতে হবে। আচ্ছা, আরেকটা যেটা দেখাই দিই, যেটা ওটা তো অলমোস্ট রান করছে, সেটা হচ্ছে যে এখানে একটা মেশ অপশন আছে, মেশ প্রপার্টিজ। এখানে বিভিন্ন ধরনের মেশ অপশন আছে, যে আপনারা কোন ধরনের মেশ ইউজ করতে চান। এই মেশের উপর ডিপেন্ড করে হবে যে আপনার এই প্রোগ্রামটা কতটুকু অ্যাকুরেট রান করবে। এখানে তো আপনি বিল্ড মেন অপশনে যান, তাহলে দেখেন ফিজিক্স কন্ট্রোল মেশ। ফিজিক্স কন্ট্রোল মেশ মানে হচ্ছে যে আপনার যে সফটওয়্যার আছে সে অনুযায়ী মানে এটাকে অপটিমাইজ করে ফেলবে আর কি। মেশ 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 হচ্ছে, দেখেন এই স্ট্রাকচারকে দেখেন ছোট 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 ট্রায়াঙ্গুলের ভাগ হয়ে গেছেন অনেকগুলা, দেখতেছেন? সেটা হচ্ছে তার মানে এভাবে ক্যালকুলেট করবে। এবং এই মেশের সাইজ দেখতেছেন, এখানে কি বলা আছে, নরমাল, মানে নরমাল মেশকে ক্যালকুলেট করবে। এটাকে যদি আপনি বাড়াই দেন এক্সট্রিমলি ফাইন মেশ, তাহলে দেখেন অনেক হয়ে গেছে। দেখেন ছোট ট্রায়াঙ্গুলগুলো কি অনেক ছোট 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 ভাগ হয়ে গেছে আরো। এখানে কাজ হচ্ছে যে আপনি মেশের সাইজ যত বেশি করবেন, মানে এক্সট্রিমলি ফাইন অপশন আছে, আপনার সিমুলেশন টাইম তত বেশি লাগবে, কিন্তু তার অ্যাকুরেসিও তত হাই হবে। কারণ দেখেন ফার্স্টেটা দেখেন কত ছোট ছোট ভাগ করছে। যদি এটাকে আপনি নর্মাল রাখেন, সেটার মেশ দেখেন কত ছোট ভাগ হয়েছে। তার মানে কি এখানে সে কি করবে, প্রত্যেকটা যে ছোট ছোট ট্রায়াঙ্গুলার ভাগ হয়েছে, ডিভাইড হয়ে গেছে, সেগুলাকে সে ক্যালকুলেট করবে। তাহলে এখানে সংখ্যার থেকে কি উপরেটার সংখ্যা আরো বেশি না, এক্সট্রিমলি ফাইন। এখানে অনেকগুলো আছে, তার মানে আপনার সময় অনেক বেশি লাগবে, কিন্তু অ্যাকুরেসিও অনেক হাই হবে। তো আপনাকে দুইটাকে অপটিমাইজ যদি করতে হয়, আপনি তাহলে ঠিক আছে এক্সট্রিমলি ফাইন দিলেও তো হবে না, টাইম বেশি লাগবে। আবার মেমোরির ইস্যু আছে, যে এখানে অনেক বেশি মেমোরিও লাগবে, আবার টাইম একটা ইস্যু আছে। তো সবসময় আপনারা চেষ্টা করবেন যে এক্সট্রা ফাইনালে রাখবেন, তাহলে এটা অপটিমাইজ ফর্মে থাকবে। সবসময় এক্সট্রা ফাইনালে চিন্তা করবেন। আর যদি আপনার টাইমও থাকে এবং মেমোরির কোনো প্রবলেম না থাকে, তাহলে আমি রেকমেন্ড করবো যে এক্সট্রিমলি ফাইন নিয়ে করতে, তাহলে আপনার রেজাল্টটা অনেক অ্যাকুরেট আসবে। হ্যাঁ, খুব বেশি যে মানে এক্সট্রিমলি ফাইন থেকে এক্সট্রা ফাইন যে খুব বেশি চেঞ্জ হবে এটা না, বাট অ্যাকুরেসিটা একটু সামান্য ডেভিয়েশন হবে। তবে কখনোই নর্মালের নিচে যাবেন না, কখনোই নর্মাল মেশের নিচে যাবেন না। নর্মাল মেশের নিচে যদি যান, তাহলে রেজাল্ট কিন্তু খুবই খারাপ আসবে। এবং আপনি তো মনে করবেন যে এটাই হয়তো ভালো রেজাল্ট, কিন্তু পরে যখন আপনি আবার মেশ সাইজ বাড়াই দিবেন, তখন কিন্তু আপনি দেখবেন যে রেজাল্ট অনেকটাই ডেভিয়েশন চলে আসছে। তো আপনি যখন ট্রায়াল এন্ড এররই করবেন ডিজাইনে, সবসময় নর্মাল রাখবেন। নর্মালের নিচে যদি আপনি চলে যান, যেন আপনি এক্সট্রিমলি কোয়ার্টসে যাই, এক্সট্রিমলি কোয়ার্টসে গেলে কি হবে, তখন দেখেন অনেক বড় ফাঁকা 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 করে চলে আসছে। তখন যে রেজাল্ট আসবে সেটার সাথে কিন্তু এক্সট্রিমলি কোয়ার্টস আর এক্সট্রিমলি ফাইনের সাথে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আসবে রেজাল্ট। যখনই আপনারা ট্রায়াল এন্ড এরর দিয়ে ডিজাইন করবেন, সবসময় নর্মাল পজিশনে রাখবেন, নর্মাল মেশ এলিমেন্ট দিয়ে করবেন। আর যখন দেখবেন ট্রায়াল এরর করার পর আপনার যা এক্সপেক্টেড আউটকাম পাচ্ছেন, যে ঠিক আছে আমি যা চাচ্ছি তার কাছাকাছি চলে আসছে, এবার আমি ফাইনালাইজ করবো যে না ঠিক আছে ফাইনালাইজ, এবার আমি ফাইনাল ডেটা নেব, তখন আপনি হয় এক্সট্রা ফাইন, যদি আপনার মেমোরি না থাকে, মেমোরি প্রবলেম থাকে, আর যদি মেমোরি কোনো প্রবলেম না থাকে বা টাইমের কোনো প্রবলেম না থাকে, তাহলে আপনি এক্সট্রিমলি ফাইন দিয়ে করবেন। আর আমি যে বলছি মেমোরি, এটা কিভাবে বুঝবেন, যদি আপনার মেমোরি না থাকে, এই যে এখানে দেখেন একদম নিচে এখানে দেখাচ্ছে এটা ডিজাইন করতে কতটুকু মেমোরি লাগবে, সেটা এখানে বলে দিবে। যদি না হয় তাহলে আপনার প্রোগ্রাম কিন্তু রান করবে না। ক্লিয়ারলি বোঝা গেছে? সেম একইভাবে তাহলে যেটা আমার অলমোস্ট রান করা ছিল, এটা দেখেন যখন আপনি এটা নর্মালি রান করছেন, তার মানে দেখেন অপটিক্যাল ফাইবার যেমন পড়ছেন যে লাইট যাচ্ছে, কি যাচ্ছে, অপটিক্যাল ফাইবার হলে তো বলতাম যে লাইট মাঝখান দিয়ে যেত, কিন্তু দেখেন এটা তো উপর দিয়ে যাচ্ছে, তাই না? উপর দিয়ে যাচ্ছে না? তাহলে এই লাইটটা উপরে, তার মানে আপনি কি এর প্রপাগেশন কন্ট্রোল করতে পারতেছেন থ্রু দি অ্যারেঞ্জমেন্ট অফ এয়ার হোলস। আপনি দেখেন নিচে একটা এয়ার হোল দিয়ে দিচ্ছেন দেখে কিন্তু লাইটের নিচে যেতে পারতেছেন না, লাইট কিন্তু উপর দিয়ে যাচ্ছে। এখন আপনি যদি এগুলাকে চেঞ্জ করে দেন, এয়ার হোল গুলাকে, ফর এক্সাম্পল আমি যদি এটাকে দেখাই যে আমি এয়ার, এগুলা এয়ার শট, আমি চাই এটাও এয়ার হবে না, এটা এয়ার হবে না, এটা এয়ার হবে না, এগুলা সব এয়ার বাদ দিয়ে দিলাম, যেগুলো এয়ার হবে না। বা ঠিক আছে আমি এভাবে রাখলাম যে এগুলো এয়ার হবে না, এভাবে 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 চিন্তা করলাম, একটা প্যাটার্ন নিলাম যে এভাবে আসবে, এভাবে একটা প্যাটার্ন ফর্ম হলো এইভাবে।
তাহলে আমি এয়ার বাদ দিয়ে এগুলাকে সিলিকা করে দেবো, বলবো না এগুলো হলো সিলিকা। তারপর যদি আমি আর আচ্ছা রান করার জন্য সবসময় যে কম্পিউট অপশন আছে উপরে, এই যে কম্পিউটে ক্লিক করবেন, তাহলে সে রান হয়। আর দেখেন কোনো একটা মেটেরিয়াল যদি আপনি ডিফাইন না করেন, দেখেন এটা সিমুলেশন অফ হয়ে গেছে, তার মানে আমি কোনো জায়গায় তো মেটেরিয়াল দিই একটা, তখন কিন্তু সিমুলেশন অন হয়ে যাবে। এটা এখানে একটা মিসিং ছিল, তাহলে আমি এটা দিয়ে দিলাম। তারপর যদি আমি কমপ্লিট করি, এখানে আপনার যে এই নিচের দিকে আপনাকে প্রোগ্রেস দেখাবে যে আপনার এটা কতটুকু প্রোগ্রেস হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব ডিটেলস এখানে দেখবেন। তাহলে দেখছেন, এবার দেখেন লাইট কোথা থেকে প্রপাগেট করতেছে, লাইট কিন্তু প্রপাগেট করতেছে এখান দিয়ে এসে এখান দিয়ে কোনায় চলে গেছে একদম। এর আগে কিন্তু মাঝখানে ছিল উপরের দিকে, এখন দেখেন আমি এয়ার হোল গুলো বাদ দিয়ে দিচ্ছি, মানে বাদ দিয়ে দিয়েছি মানে কি আমি বললাম যে এখানে এয়ার হোল নাই, আমি সিলিকা বলে দিচ্ছি এয়ার হোলের পরিবর্তে আগে যেরকম। এখন দেখেন লাইট চলে গেছে এই পাশে, তার মানে কি লাইটের প্রপাগেশন আমি কন্ট্রোল করতে পারতেছি। যেটা কি অপটিক্যাল ফাইবারে করা সম্ভব? অপটিক্যাল ফাইবারে তো করা সম্ভব না, কারণ অপটিক্যাল ফাইবারের স্ট্রাকচারটাই হলো, যে অপটিক্যাল ফাইবার হতো এটা, তখন কি হতো এই মাঝখানে আছে এরকম আছে, লাইট শুধুমাত্র এক জায়গা থেকেই প্রপাগেট করতো, শুধুমাত্র এই যে মাঝখান থেকে প্রপাগেট করতে পারে। কিন্তু যেহেতু আপনি পিসিএফ কন্ট্রোল করতে পারেন, দেখেন লাইট এবার আপনি এই লাইট ছেড়ে নিয়ে গেছেন, তাহলে আপনার ফ্লেক্সিবিলিটি আছে ডিজাইনে। ক্লিয়ার আপনাদের বুঝছেন? তাহলে পিসিএফ এর কাজ কি, মানে পিসিএফ তো আপনাদের কোর্সে তো ডিটেইলস পড়াবে, বাট এখন যদি আপনাকে এই ধরনের কেউ কোনো ডিজাইন দেয় করতে, তাহলে আপনি কি পারবেন না করতে? ফর এক্সাম্পল এই যে এই ডিজাইনটা যদি দেয়, তাহলে কি পারবেন না করতে? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমরা এইভাবেই ফার্স্ট টু লাস্ট তো দেখালাম যে কিভাবে তাহলে ডিজাইন করতে হবে, কিভাবে কোথায় প্যারামিটার ডিক্লেয়ার করতে হবে, ইকুয়েশন কোথায় লিখতে হবে, মেটেরিয়াল কোত্থেকে নিয়ে মেটেরিয়াল কিভাবে অ্যাসাইন করতে হবে, এবং মেশ কিভাবে সিলেক্ট করতে হবে, দেন ইউ রান দ্য সফটওয়্যার, তারপর রেজাল্ট তো আসবে। যেমন এটাতে অনুযায়ী রেজাল্ট এখানে আসছে। আর মেটেরিয়ালের রিফ্লেকটিভ ইন্ডেক্স গুলো কোথায় পাবেন সেটা বলে দিচ্ছি, যেগুলো যেখান থেকে আপনারা পড়বেন পেপারে, সেই পেপারের সাইডই আছে, সেখান থেকে ইকুয়েশন গুলো যেখানে আছে এরকম ইকুয়েশন দেওয়া থাকবে। যদি রিয়েল পার্ট বা ইমাজিনারি পার্ট থাকে তাহলে ওখানে বলাই থাকবে, আপনার ওখান থেকে ইকুয়েশনটা লিখবেন নিজের। তাহলে আপনারা যদি তাহলে ডিজাইন করতে পারেন, এখন তো এখানে যদি আপনারা এরকম বেসিক এরকম কমপ্লেক্স জিনিসটা ডিজাইন করতে পারছেন, শিখছেন, আবার তো এখানে রেকর্ডিং হচ্ছে, আপনারা ফার্দার আপনারা ইনস্টল করে নিজেরাও ট্রাই করবেন, তাহলে আপনারা কি বেসিক অপটিক্যাল ফাইবারে ডিজাইন করতে পারবেন না? এটা দেখে কি মনে হয়, নাকি ওখানে কোনো প্রবলেম হতে পারে? ইয়েস স্যার, করা যাবে ইনশাআল্লাহ। জি আচ্ছা, তাহলে তো এবার আপনারা বলেন, এবার কোশ্চেন আনসার, কারণ আমার আপনাদের যা টার্গেট ছিল স্যার আমাকে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী একটা কমপ্লিট সেন্সর ডিজাইন আমি আপনাকে আজকে যা দেখালাম সেটা হচ্ছে একটা সেন্সর কিভাবে ডিজাইন করতে হয়। এখন এখানে যদি আপনি মেটেরিয়ালগুলো না দেন, ফর এক্সাম্পল আপনি মেটালগুলো দেন নাই, মেটালটাও দেন নাই, উপর থেকে কাটেনও নাই, তাহলে এটা পিসিএফ একটা ফাইবার হবে, সেটাকে আপনি কিভাবে ইউজ করবেন না করবেন সেটা আপ টু ইউ। বুঝে গেছে? যখনই আপনি কোনো সেন্সর হিসাবে ইউজ করতে যাবেন, তখন আপনাকে এই ধরনের বিভিন্ন মেটালের লেয়ার দিতে হবে, এবং এই মেটালের কাজ কিগুলো স্যার আপনাকে ক্লাসে পড়াবে ডিটেলস। তো যাই হোক, এখন আপনাকে যদি সেন্সর দিলেও আপনারা পারবেন, আপনাকে যদি বেসিক পিসিএফ দেয় যেখানে কোনো মেটাল নাই সেটাও পারবেন। কাটাকাটি করতে যদি এরকম কমপ্লেক্স সেন্সর আসে যেখানে এরকম কাটাকাটি আছে, অর্ধেক কেটে ফেলছেন বা অ্যাঙ্গেলে কাটছেন বা কোনো কাটাকাটি কিভাবে করতে হয় সেটাও আপনারা পারবেন, কিভাবে কাটতে হবে। তারপর কিভাবে ইকুয়েশন ডিফাইন করতে হয় যেখানে কোনো ইকুয়েশন নাই সেটাও পারবেন। আর আর তো বলে দিচ্ছি আর কিভাবে এফিশিয়েন্টলি করতে হয়, কপি না করে কিভাবে ম্যাট্রিক্স ফর্মে করতে হয় সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। তাহলে আপনার সুবিধা, যেহেতু আপনারা ফাইবার নিয়ে যারা কাজ করবেন, দেখেন ফাইবার নিয়ে যারা কাজ করবেন তাদের একটাই সুবিধা হচ্ছে যে আপনাদের সবসময় এই সার্কেলের ভিতরে থাকতে হবে।
এটা অপটিক্যাল ফাইবার হোক আর ফোটনিক ক্রিস্টাল ফাইবার হোক, আর ফোটনিক ক্রিস্টাল ফাইবার দিয়ে আপনারা যে কোনো ধরনের ডিভাইস বানান সবকিছু আপনার সার্কেল ওয়াইজ, তাহলে এখানে অন্য কিছুই আসবে না, সার্কেলই। হ্যাঁ, অনেক জায়গায় হয়তো আপনি দেখবেন যে ইলিপ্টিক্যাল শেপ আছে, সার্কেল না ইলিপ্টিক্যাল, এই যে সেখানেও কিন্তু একইভাবে এখানে ইলিপস অপশনই আছে। তবে আমি আপনাকে বলবো যে সবসময় এরকম ডিজাইন করবেন যেগুলো ফিজেবল, কারণ ফোটনিক ক্রিস্টাল ফাইবার এখনো কিন্তু ম্যাচুরিটি লেভেলে যায় নাই। সব জায়গাতে কিন্তু ফোটনিক ক্রিস্টাল ফাইবার ফ্যাব্রিকেট করা যায় না। কিছু কিছু দেশের বাইরে কিছু বড় বড় ল্যাব আছে, শুধুমাত্র সেখানেই এই ফাইবারগুলা ফ্যাব্রিকেট করা যায়। বুঝতে পারছি? তাই এরকম আপনারা ডিজাইন করবেন না যেটা মানে খুব কমপ্লেক্স হয়ে যায়, যেমন ইলেকট্রিক্যাল শেপ ডিজাইন করা মানে রিয়েল লাইফে আপনারা তো সিমুলেশনে যেভাবে যা ইচ্ছা ডিজাইন করতে পারেন। আপনারা চাইলে তো রেক্ট্যাঙ্গেল সার্কেল দিতে পারেন না, এখানে যে এয়ার হোল গুলো আছে সেগুলো রেক্ট্যাঙ্গেল দিতে পারেন, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে ফ্যাব্রিকেট পয়েন্ট অফ ভিউ থেকে সার্কুলার সার্কেল সবচেয়ে বেস্ট, এটা ফ্যাব্রিকেটও ইজি ইন কেস যদি আপনার লাগে। বুঝে গেছে? তো এবার আপনারা কোশ্চেন করেন, কার কি ধরনের কোথায় কোশ্চেন আছে, কারণ অনেক লেটেও জয়েন করছেন। কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি সেটা অ্যান্সার দিই, আর নাহলে আমার কোশ্চেন থেকে আপনাদের যা যা করা সেটা শেষ। Sir, first question আমাদের Yasir Fatah. Sir, I have a question. If I need a material compound semiconductor which is not enlisted in the material library, then how can I import it from outside to the material library? ইম্পোর্ট করতে হবে না, সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে যে প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমি যে ইকুয়েশন দেখাইছি, যে ইকুয়েশন পোরশনটা আছে যারা দেখছেন এখানে, এই যে ফার্স্টে হচ্ছে ম্যাটেরিয়াল যদি না থাকে তো ইকুয়েশন পোরশনে যেহেতু আপনাকে ভেরিয়েবল ডিফাইন করতে হবে রিফ্লেকটিভ ইন্ডেক্সের জন্য, রাইট? আর হচ্ছে যে কোনো ম্যাটেরিয়াল নাই একদম মানে যেটা আপনি বললেন, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ম্যাটেরিয়াল অপশনে। দেখতেছেন সবাই? একটু রেসপন্স করেন তো, দেখা যাচ্ছে না? Yes sir, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে কি করবেন, আপনি ম্যাটেরিয়াল অপশনে যাবেন, যে এখানে দেখেন ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল অপশন আছে, তাহলে আপনি ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল অপশনে যাবেন। তারপর সেখানে আপনাকে এই দেখেন এখানে আপনার প্রপার্টিজ, এখানে দেখেন অনেকগুলো প্রপার্টিজ দিতে হবে। এখানে যে ম্যাটেরিয়াল প্রপার্টিজ আছে সেখানে যে আপনাকে সেই প্রত্যেকটা ম্যাটেরিয়ালকে, যেমন আপনি ধরেন এমন একটা ম্যাটেরিয়াল পাইলেন যেটা কনসোলে নাই কিন্তু আপনি বাইরে পাইলেন, হ্যাঁ, তো সেখান থেকে আপনার সেই ম্যাটেরিয়ালের যে কি ধরনের অপশন মানে যা যা প্রপার্টি গুলো আছে সেখানে আপনাকে ডিফাইন করে দিতে হবে, যেমন অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, অ্যাক্টিভেশন, এই এনার্জি বাল্ব, এই যা যা আছে, যা যা ম্যাটেরিয়ালের প্রপার্টি আছে সেগুলো আপনাকে রিলেটিভ পারমিটিভিটি, ইয়ং মডুলাস সবকিছু আপনাকে এখানে বসে এই যে তখন আপনাকে এখানে বসে ডিফাইন করে দিতে হবে। বুঝা গেছে? ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল খুলে তারপর আপনাকে ডিফাইন করে দিতে হবে। এর জন্যই আমি বলছি যে কনসোল, আর যদি কনসোলের ডিফাইন ম্যাটেরিয়ালের সুবিধা হচ্ছে যে এই যা যা আমি দেখালাম আপনাকে, এখানে যতগুলো যে প্রপার্টি আছে অ্যাবজর্পশন, অ্যাক্টিভিটি, এই সব কিছুই তাও আছে, শুধুমাত্র রিফ্লেকটিভ ইন্ডেক্সটা নাই। আর যদি আপনাকে বাইরে থেকে ম্যাটেরিয়াল নিতে হয় তখন আপনাকে কি করতে হবে, এগুলো সব খুঁজে বের করে নিয়ে আপনাকে এগুলা একটা করে এখানে বসায় আপনাকে ম্যাটেরিয়ালটা বিল্ড করতে হবে, ইনক্লুডিং রিফ্লেকটিভ ইন্ডেক্স। ওকে, বুঝা গেছে? এটা ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। জি, ইয়াসির ফাত্তাহ, আপনি কি বুঝতে পারছেন জিনিসটা? জি, থ্যাংক ইউ। The next question, MD Jabir Rashid. What type of mesh is desirable? Triangle mesh or square mesh? এখানে কনসোলের ভিতরে আমরা যখন আপনাদেরকে মেশ ডিফাইন করে দেখালাম, সেটা হচ্ছে বিল্ট ইন ট্রায়াঙ্গুলার মেশ। কনসোলের ভিতরে বিল্ট ইন যে মেশটা আছে ফিজিক্স কন্ট্রোল মেশ, যেটা এই যে এখানে আমি দেখাই, দেখেন এটা কিন্তু বিল্ট ইন মেশটা হচ্ছে কিন্তু ট্রায়াঙ্গুলার মেশ। দেখেন এখানে মেশের সাইজগুলো যদি দেখেন প্রত্যেকটা কিন্তু ট্রায়াঙ্গেল ফর্মে আছে। তো বিল্ট ইন ফিজিক্সে যদি ট্রায়াঙ্গুলার মেশ, এই যে দেখেন ট্রায়াঙ্গেল ফর্মে আছে। যদি আপনার, হ্যাঁ, সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনি যদি বিল্ট ইন ফিজিক্স কন্ট্রোল মেশ নেন তাহলে আপনাকে ট্রায়াঙ্গুলার মেশই ইউজ করতে হবে। আর যদি আপনি স্কোয়ার মেশ ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ইউজার ডিফাইন মেশের আন্ডারে যে আপনাকে স্কোয়ার মেশকে ডিফাইন করতে হবে, কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা এলিমেন্ট ধরে সেটা স্কোয়ার মেশের আন্ডারে যেতে হবে। তো আমি বলবো যেহেতু বিল্ট ইন দেওয়া আছে এবং সেটা অপটিমাইজ ভাবে দেওয়া আছে কনসোলের ভিতরে বিল্ট ইন, তো আমি বলবো যে ট্রায়াঙ্গুলার মেশ সেক্ষেত্রে।
The answer is triangular mesh. Thank you, sir. MD Jabir Rashid, did you understand the answer? You have any question about it or not? Do any guys you have any question to ask about this software or any think about the design? Anything else? Okay, if not, then we can see that our respected Professor Firoz Ahmed sir is here, who is the course instructor of this Communication Engineering 2. So, sir, if you can hear us, then can you say something, some concluding remarks, if you have any? Okay, thank you. Thank you very much. আচ্ছা, আমি বেশিক্ষণ হয় নাই, আমি আসলে লগ ইন হয়েছি 15-20 মিনিট, 10-15 মিনিট হলো। শুনতেছিলাম যে আমাদের যে আজকের যে ইনস্ট্রাক্টর ইমরানুল হক চমৎকার করে এক্সপ্লেন করতেছিলেন, এবং আমাদের স্টুডেন্টরাও যারা অনেকে কোয়েশ্চেন করতেছে তাদের কোয়েশ্চেনের ধরন দেখেও আমি খুব মানে আশ্চর্য হয়েছি যে এই ওয়ার্কশপের মাধ্যমে অনেকেই অনেক কিছু বুঝতে পারছেন। যেমন মেশের সম্বন্ধে জিজ্ঞাসা করতেছেন যে মেশ যে এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, অ্যাকিউরেসির ব্যাপারে, ক্যালকুলেশন অ্যাকিউরেসির ব্যাপারে, সেটা বুঝতে পেরেছেন। আমাকে যদি আপনারা একটু রেসপন্স করেন যে আজকের ওয়ার্কশপ মোর দেন 50% বুঝতে পেরেছি, এরকম কতজন আছেন, মানে কারা কারা বুঝতে পেরেছে, একটু রেসপন্স করবেন। আচ্ছা, চ্যাটে রেসপন্স করলে কাউন্ট করা খুব বিশাল হয়ে যাবে। সবাই যদি একসাথে বলেন যারা যারা বুঝতে পেরেছেন, ইয়েস স্যার বলে যদি একটু রেসপন্স করেন, আমি সাউন্ডটা বুঝতে পারবো যে আসলে কতজন বুঝতে পেরেছেন। Yes sir, বুঝতে পেরেছি। Yes sir. Excellent. যে একটা ওয়ার্কশপে কনসোল মাল্টিফিজিক্সের মতো একটা ওয়ার্কশপ মোর দেন 50% বুঝতে পারা মানে অনেক বিশাল, আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট। এবং সেটা সম্ভব হয়েছে যে আজকের যে ইনস্ট্রাক্টর, ওনার কারণেই হয়তো সম্ভব হয়েছে। উনি এই ফিল্ডেই কাজ করেন এবং ওনার অনেক পাবলিকেশন আছে এবং এই কনসোল মাল্টিফিজিক্স নিয়ে উনি কাজ করেন, এবং যেই লেভেলে উনি এক্সপ্লেইন করেছেন এর আগের থেকে ফাউন্ডেশন দিয়ে নিশ্চয়ই এই পর্যন্ত এসছেন। আমি লাস্টে এসে যেটা দেখলাম তাতে আমার কাছে মনে হয়েছে যদি আপনারা বুঝতে পারেন, পেরে থাকেন 50%, আমার মনে হয় যে আপনারা ট্রেকে উঠে গেছেন, এখন নিজে নিজে আপনারা স্টাডি করতে পারবেন। আর আমাদের যেহেতু আইএনডি অফিসার আইইবিতেই আছেন, আপনাদের যদি কোনো প্রবলেম হয় কোর্সের মাধ্যমে বা যখন আপনারা স্টাডি করতে যাবেন, ডেফিনেটলি উনি হেল্প করবেন, আপনারা ওনার কাছ থেকে হেল্প পাবেন। আর মূলত এই কোর্সটা, এই টপিকটাকে কনসোল মাল্টিফিজিক্স, আমি ডক্টর কাফিকে রিকোয়েস্ট করেছি 2-3 দিন আগে, কারণ আমার সিনিয়র প্রজেক্টে, ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টের স্টুডেন্টরা অনেকেই এটাকে নিয়ে কাজ করবেন, ওনারা এই সফটওয়্যার সম্বন্ধে মানে ব্যাকগ্রাউন্ড নেই, নিজে নিজে স্টাডি করে এটা করা খুব ডিফিকাল্ট। যদিও ইমরান নিজেই স্টাডি করে এই পর্যন্ত এসছে, ইমরানের আগে কেউ এইটা জানতো না আমাদের এখানে, কারো হেল্প পায় নাই, নিজে নিজে স্টাডি করে এই পর্যন্ত স্কিল ডেভেলপ করেছে। কিন্তু আপনাদের জন্য এটা অনেক সুবিধা হলো যে আপনারা স্টার্টিংটা কিভাবে করতে, ওখানেই আসলে অনেক স্টুডেন্ট ফেরত যায় যে এই এরিয়াতে কাজ করতে চায় না এই সফটওয়্যারের কারণে, সফটওয়্যারের কমপ্লেক্সিটির কারণে। এবং এটা হেভি সফটওয়্যার, এটা শুধু যে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য স্টাডি করার জন্য এটা তা না, এটা অনেক ফিল্ডের জন্যই কাজ করে। কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে বা ইলেকট্রোম্যাগনেটিক এরিয়াতে আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি। এটা সেমিকন্ডাক্টর ডিভাইস ডিজাইনের ক্ষেত্রে আমরা এটাকে দিয়ে সিমুলেশন করে থাকি, এটা দিয়ে অপটিক্সের বা ফোটনিক্স এরিয়াতে আমরা কাজ করার জন্য এটা করে থাকি, এটা অ্যান্টেনা রিলেভেন্ট, এটা অর্থাৎ মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং রিলেভেন্ট এরিয়াতেও কাজ করে। মানে এটা দিয়ে অনেক কাজ করা যায়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বলতে গেলে প্রায় সব এরিয়াতেই এটা দিয়ে আমরা কাজ করতে পারি। এবং এইটা, এই সফটওয়্যারটার আপনার সার্টেন স্কিল আছে, আপনি এই সফটওয়্যারটা পারেন, আপনি ওয়ার্কশপে পার্টিসিপেট করেছেন, এটা ইভেন আপনার সিভিতেও কিন্তু এটা ভ্যালু অ্যাড করবে। আপনি এই সিভিতে যখন রাখবেন, বিশেষ করে যারা হায়ার স্টাডি করতে চান, ইউনিভার্সিটির প্রফেসরকে যখন লিখবেন বাইরে, দেখবেন যখন দেখবে যে আপনি কনসোল মাল্টিফিজিক্স পারেন বা সিএসটি মাইক্রো স্টুডিও পারেন, এইসব সফটওয়্যার যারা পারে তাদের ডিমান্ড অনেক বেশি, প্রফেসর তখন তাকেই দিতে চায়। আমার কথা কি বোঝা যাচ্ছে না? বুঝতে কি অসুবিধা হচ্ছে? শোনা যাচ্ছে? না স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে, ভেরি গুড।
তো আরেকটা হচ্ছে যে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট যে আমরা ইন্ট্রোডিউস করেছি, এখানে যে এরিয়াতেই আপনি কাজ করতে যান আপনার হচ্ছে যে প্রথমে সিমুলেশনের কাজ করতে হবে। সিমুলেশনের কাজ করে আপনাকে অপটিমাইজ করে অর্থাৎ ডিজাইন করতে হবে, ডিজাইন করে অপটিমাইজেশনের মাধ্যমে তারপরে ইমপ্লিমেন্টেশনে যাওয়া। তা আপনি যদি ফটোনিক্স এরিয়াতে কাজ করতে যান, সেমিকন্ডাক্টর এরিয়াতে কাজ করতে যান, এইসব বা আরএফ এরিয়াতে কাজ করতে যান, তাহলে বাংলাদেশে আসলে এগুলো ইমপ্লিমেন্টেশন খুব ডিফিকাল্ট। আসলে সেই ধরনের রিসোর্স আমাদের নাই, কিন্তু আমরা সিমুলেশন পর্যন্ত খুব সুন্দরভাবে কাজ করতে পারি এবং সেইটা করে আমরা ভালো ভালো জার্নালে পাবলিশ করতে পারি। আপনারা জানেন যে পাবলিকেশন খুবই ইম্পর্টেন্ট। আপনি বাইরে ইউনিভার্সিটিতে যখন লিখবেন, আপনার যদি এরকম দুই তিনটা পাবলিকেশন থাকে, তাহলে কিন্তু আপনি কম্পিটিশনে, স্কলারশিপের কম্পিটিশনে অনেক এগিয়ে যাবেন। তো সেই জন্য আপনার পাবলিকেশন খুব জরুরি। জার্নাল পাবলিকেশন এখন বেশি ইম্পর্টেন্ট। কনফারেন্স, আগে কনফারেন্স থাকলেও হয়ে যেত, কিন্তু এখন কম্পিটিশনে শুধু কনফারেন্স পেপার করে প্লেস করা যায় না, অর্থাৎ স্কলারশিপ পাওয়া ডিফিকাল্ট হয়ে গেছে। এখন জার্নাল পাবলিকেশন থাকতে হয়। আর জার্নাল পাবলিকেশন করতে হলে কি করতে হবে, যে এই ধরনের সফটওয়্যার ইউজ করে আপনাকে খুব ভালো ডিজাইন করতে জানতে হবে এবং তার মাধ্যমে আপনি অ্যানালাইসিস করে আপনি এটাকে নিয়ে পাবলিশ করতে পারবেন। যেমন আজকের ইনস্ট্রাক্টর, উনি গত 1 বছরের ভিতরে এরকম 3-4টা জার্নাল IEEE স্ট্যান্ডার্ড জার্নালে পাবলিশ করেছে। IEEE তে করেছে, অপটিক্যাল সোসাইটি অফ আমেরিকার অ্যাপ্লাইড অপটিক্সে করেছে, এরকম অনেকগুলা করেছে। তা আপনারাও চাইলে সেরকম পাবলিকেশন করতে পারেন। আর পাবলিকেশন এরকম জার্নালে যদি আপনার পাবলিকেশন 1-2টাও থাকে, তাহলে মোটামুটি নিশ্চিত আপনি ওয়ার্ল্ডের মানে ভালো ইউনিভার্সিটিতে আপনি কোথাও না কোথাও আপনি স্কলারশিপ পাবেন। অবশ্য তার সাথে আরেকটা জিনিস আছে, আপনার জিআরই বা আইএলটিএস স্কোর যেটা রিকোয়ারমেন্ট সেটাও থাকতে হবে। কিন্তু এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটার। সিজিপিএ যেহেতু ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করে, ওইটা একটা সার্টেন লেভেল থাকলেও হয়, কিন্তু ওইটার উপরে বেশি জোর অনেক ইউনিভার্সিটি দেয় না, যেহেতু এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করে, কান্ট্রি টু কান্ট্রি ভেরি করতে পারে। কিন্তু ওইগুলা ইন্টারন্যাশনাল যে আছে কি বলে, যারা প্রফেশনাল, তারা এইগুলো দেখে এবং সেগুলা দেখে এক্সপার্টরা ওপিনিয়ন দিয়ে তারপরে সেটা অ্যাকসেপ্ট হয় এবং ওইটাকে বেশি তারা গুরুত্ব দেয়। তা আপনারা এই ব্যাপারে সিনিয়র ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট যখন করবেন, তাহলে এই সফটওয়্যার আপনারা ইউজ করতে পারেন এবং দেখবেন যে যেসব ফ্যাকাল্টিরা এই সফটওয়্যার ইউজ করে কাজ করতেছেন, তারা ওনাদের সাথে আপনারা ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টও করতে পারেন। যেমন আমাদের ইউনিভার্সিটিতে যেমন ডক্টর মোস্তফা হাবিব চৌধুরী, উনি ফটোনিক্স নিয়ে কাজ করেন। তারপরে হচ্ছে সুভাষিস বিশ্বাস, উনিও ফটোনিক্স নিয়ে কাজ করেন। আমিও ফটোনিক্স নিয়ে কাজ করি। তাই এখানে দেখবেন যে অনেক টিচার আছেন। এছাড়া সেমিকন্ডাক্টর নিয়ে যারা কাজ করেন, আমাদের অন্য টিচাররা আছেন হয়তো সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করেন, তাদের সাথেও আপনারা এই সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবেন, রাইট? এটার ব্যাপক অ্যাপ্লিকেশন আছে। যেহেতু সময় অনেক বেশি, মানে 9টা পর্যন্ত আপনাদের টাইম ছিল, কথা বললে দেখা যাবে আরো অনেক সময় চলে যাবে। আমি আজকে মনে হয় আর বেশি না বলি। আপনাদের পরবর্তীতে যদি আরো প্রয়োজন পড়ে এই এরিয়াতে বা এই সফটওয়্যার সম্বন্ধে, তাহলে ইমরানের কন্ট্যাক্ট নাম্বার আছে, আইইউবির ওয়েবসাইটে আছে। যারা অন্য ইউনিভার্সিটিতে আছেন, ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর আইইউবির যারা আছেন, ওনারা তো সরাসরি, উনি আইইউবির এমপ্লয়ি যেহেতু, ওনার সাথে আপনারা সরাসরি আইইউবির ওয়েবসাইটে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল আছে, সেটার মাধ্যমে যোগাযোগ করে আপনারা ওনার কাছ থেকে হেল্প নিতে পারেন। ওকে, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই রিলেটেড? যদি না থাকে তাহলে আমার এই দিক থেকে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আশা করি যে পরের সপ্তাহে আমাদের অ্যান্টেনা নিয়ে, সিএসটি মাইক্রো স্টুডিও নিয়ে আবার আরেকটা ওয়ার্কশপ হবে। সেটাও এরকম ধরনের সফটওয়্যার, সেটার ব্যাপারেও আপনাদের ইন্টারেস্ট থাকবে বলে আমি মনে করি, এবং সেটাতেও পার্টিসিপেট করবেন, সেই আশা রেখে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। Thank you so much, sir. Thank you, sir. Thank you, sir. আজকে ওয়ার্কশপটা থেকে আরেকটা স্টুডেন্ট যারা কিনা এই সাবজেক্টটা পড়ছেন বা তার বাইরেও একটা বেসিক আইডিয়া পেয়েছেন। অ্যান্ড ফিরোজ স্যার যেটা বললেন যে আমরা ইমরান স্যারকে রিকোয়েস্ট করলে আমরা সব ধরনের আজকে যা ইউজ করলো, আমাদের এই রেকর্ডিংটা আমাদের IEEE আইইউবি স্টুডেন্ট ব্রাঞ্চের ইউটিউব
ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে, ইভেন আমাদের গ্রুপেও থাকবে। সো আপনারা ওখান থেকে চেক আউট করে নিতে পারেন, পরে আপনারা রেকর্ডিংটা দেখে আপনারা নিজেদেরকে হেল্প করে নিতে পারেন। আদারওয়াইজ অন্য কোনো ম্যাটেরিয়াল লাগলে আমাদেরকে জানালে আমরা স্যারের কাছ থেকে নিয়ে ওইটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আচ্ছা, আমি একটা জিনিস আমি ভুলে গেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, আমি রেখেছিলাম কিন্তু আমি ভুলে গেছি এটা করতে। আমি একটা মিনিট আপনাদের কাছ থেকে নিচ্ছি আবার, কারণ ওই স্লাইডটা আমার দেখানো হয় নাই, যেটা আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, সবারই জানা উচিত। হ্যাঁ, তা আমি একটু শেয়ার করতে যাচ্ছি, আপনারা কেউ তো শেয়ার যদি করে থাকেন একটু ক্লোজ করেন, আমি একটু একটা স্লাইড শেয়ার করবো। আপনারা এই স্লাইডটা কি দেখতে পাচ্ছেন, যে এমপ্লয়ার্স রেটিং অফ স্কিলস কোয়ালিটিস? দেখা যাচ্ছে? দেখেন, এটা ইউএসএ তে মানে এইটা একটা সার্ভে হয়েছে, বিভিন্ন বড় বড় মানে ইন্ডাস্ট্রির কাছ থেকে ডেটা নিয়ে এটাকে প্লট করা হয়েছে, এই ডেটাগুলো কালেক্ট করা হয়েছে, এবং সেখানে দেখা গেছে যে এমপ্লয়াররা কিসের উপর তারা বেশি জোর দিয়ে থাকেন যখন ওনারা রিক্রুট করেন, গ্রাজুয়েটদেরকে যখন ওনারা রিক্রুট করেন তখন কিসের উপরে বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকেন। এবং সেখানে দেখেন, এটা যদিও 2002 এর ডেটাটা আমার কাছে আছে, কিন্তু 2020 ডেটাও আমি দেখেছি মেজর কোনো হেরফের হয় নাই। লাস্টের দিকে একটু সিরিয়ালটা চেঞ্জ হয়েছে, প্রথম দিকে সিমিলার আছে, কিন্তু এটা ডেটাটা যেহেতু আমার এই মুহূর্তে আমার পিসিতে ছিল, এই জন্য আমি এটা দিয়েছি, 20টা দেখানো হয়নি, কিন্তু সিমিলার ডেটা। এবং এখানে দেখেন সবচেয়ে প্রায়োরিটি যেগুলো দেওয়া হয়ে থাকে, প্রথমেই দেখেন কমিউনিকেশন স্কিল, অর্থাৎ সফট স্কিল গুলা সবার আগে তারা দেখে। এবং সেখানে দেখেন আউট অফ 5 এইটার ইম্পর্টেন্স হচ্ছে 4.69। হ্যাঁ, ওনারা এইটাকে এত বেশি গুরুত্ব দেন। তারপরে হচ্ছে অনেস্টি, ইন্টিগ্রিটি, তারপরে টিম ওয়ার্ক স্কিল, যে আপনি টিমে কাজ করতে পারেন কিনা, তারপরে ইন্টারপার্সোনাল স্কিল, তারপরে ওয়ার্ক এথিক্স, তারপর এরকম সিকোয়েন্স যদি দেখেন, এগুলো আস্তে আস্তে লাস্টের দিকে দেখেন সিজিপিএ হচ্ছে 17 পজিশন। তারা আপনার সিজিপিএ দেখে অনেক পরে, তার আগে যতগুলা দেখছেন সবগুলাই হচ্ছে সফট স্কিল। কিন্তু বলতে পারেন যে স্যার, তাহলে আমরা কেন মানে কোর্সে শুধু এই সিজিপিএ এর উপর বেস করে সব অ্যাসেসমেন্ট হয়, হ্যাঁ, কেন এইগুলোকে দেখা হয় না? এবং সেই কারণেই কিন্তু এখন আমাদের চেঞ্জ আসছে। আমাদের টিচিং লার্নিং এর মাধ্যমে দেখবেন ওই যে প্রোগ্রাম লার্নিং আউটকাম যে পিও গুলো আছে, সেখানে দেখবেন এই সফট স্কিল গুলো চলে আসছে, এবং সেই কারণে আমরা এইগুলোতে বেশি এখন ইম্পর্টেন্স দিচ্ছি। কিন্তু এইগুলো কোর্সের মাধ্যমেই কিন্তু এই স্কিল গুলো ডেভেলপ হবে। যেমন কমিউনিকেশন স্কিল, আপনারা কি করি ওখানে রিপোর্ট রাইটিং, রিপোর্টের উপরে জোর দিয়ে থাকি। প্রেজেন্টেশন স্কিল আমরা ওখানে ইম্পর্টেন্স দিয়ে থাকি, যে আপনি ঠিকমতো কমিউনিকেট করতে পারেন কিনা, প্রেজেন্ট করতে পারেন কিনা, রিপোর্ট ঠিকমতো লিখতে পারেন কিনা, হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারেন কিনা, টিমে কাজ করতে পারেন কিনা, হ্যাঁ, এইগুলো স্কিল কিন্তু মানে দেখা হচ্ছে। তা আলটিমেটলি এখন কিন্তু আমরা এইদিকে খুব জোর দিচ্ছি। আর আপনাদেরও মনে রাখতে হবে, যখন আপনারা স্টাডি করবেন, স্টাডির ভিতরে অবশ্যই এই স্কিলগুলোর দিকে আপনারা বেশি মনোযোগী হবেন। হ্যাঁ, সিজিপিএ যেরকম ইম্পর্টেন্ট, এইগুলো কোনো অংশেই কম না, এবং কোনো কোনো ক্ষেত্রে এই স্কিলগুলো আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। সুতরাং নিজেদেরকে তৈরি করার জন্য অবশ্যই এটা খেয়াল রাখবেন। এবং তার ভিতরে আজকের যে টপিক ছিল কনসোল মাল্টিফিজিক্স, যে সফটওয়্যারের মাধ্যমে আপনাদের যে লার্নিংটা হবে, সেটাও কিন্তু সফট স্কিল ডেভেলপমেন্ট। আমাদের টার্গেটটাই হচ্ছে সফট স্কিল ডেভেলপমেন্ট, সেইটাও উদ্দেশ্য। এবং আমার এই স্লাইডটা দেখানোর মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা কেন এইগুলোকে বেশি অ্যাড্রেস করছি, আমরা ফোকাস করছি, মূল উদ্দেশ্যই হচ্ছে যে সফট স্কিল কি করে আপনাদের ডেভেলপ করা যায়, এবং সেটা ইন্ডাস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you very much, sir. This was very informative and helpful, especially the last slide which you have shown us. Very interesting that how interpersonal skills, soft skills are important, even sometimes more than our academic degrees. So thank you, Feroz sir, for your inspiring speech and concluding remarks. I would like to thank our today's trainer, Mr. Imranul Haq, who is also an alumni of IUB. He has completed his PhD and MSc from IUB, and he has done his thesis from Feroz sir, and now he's working as a R&D officer at Poly Department. As mentioned before that, he has also published several high-quality journal articles, just staying at IUB under the supervision of Feroz sir.
So it actually gives you the idea that if you are sincere enough, if you are ready to learn by yourself, if you're hardworking, then anything is possible. Doesn't matter where you are at this moment, but you can actually keep going learning and improve yourself, improve your skills. So I'd like to share a small token of appreciation for our speaker, for our trainer, Imranul Haq. Sir. Thank you, sir. So this is the certificate for our trainer today, and sir, we will mail it to you আপনার email address. And আজকের মতো আমরা এখানে আমাদের ওয়ার্কশপটা শেষ করব, but before that I'll request everyone to turn on their camera. আমরা একটা group photo নিব যদি কারো প্রবলেম না থাকে. Everyone is ready? Yes. Okay. Yes, sir. Complete, sir. Thank you. Welcome. Thank you, sir. Thank you, Imranul sir. Thank you, Priya sir, for joining with us. And our next workshop হবে next week. So we are requesting everyone to participate. And আপনারা এই ওয়ার্কশপ গুলাতে খুব মানে নিজের আগ্রহে পার্টিসিপেট করবেন, তাহলে আপনারা কিছু এই লকডাউনে কিছু স্কিল, এক্সট্রা স্কিল, আর যেগুলো আমরা যারা জুনিয়র লেভেলে আছি, আমরা যখন সিনিয়র পর্যায়ে যাব, আমরা এখন না লাগলেও পরে গিয়ে আমাদের জন্য অনেক হেল্পফুল হবে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।